we are very much happy that our honorable Tibet legend, most popular Tibet leader in our Asia Pacific region, especially very well known to Bangladesh, Tibet practitioner, Mr. Ramhari Lamachini, former Director General, Colombo Plan Staff College, is present here with us. He will present the key paper of this seminar. Our another paper presenter is Mr. Mohammad Enamul Haq, Deputy Executive Director, IDEB Research and Technological Institute. This seminar workshop will be chaired by AKM Hamid, President, Central Executive Committee, Institution of Diploma Engineers, Bangladesh. All the other guests, professors, Tibet practitioners, managers, directors, and the beloved teachers, I welcome all of you in this very important seminar. You know, Bangladesh declared, the government declared Smart Bangladesh will be built up within the 2041 and develop Bangladesh. So after passing our Digital Bangladesh slogan, we are now thinking to build Smart Bangladesh. So this seminar is very important for us. If you allow, Mr. Ramhari, I want to talk in Bangla because I think you understand Bangla, yeah, and Madam also understand Bangla. So Bangla is better for understanding and conversation and for a fruitful outcome of this seminar. So if you allow, okay. আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য সরকার নির্দেশনা এবং পরামর্শ সব দিয়েছে আমাদেরকে, এবং আইডিবি এমন একটা সংগঠন যে সংগঠন যে কোনো সরকারের এরকম পজিটিভ ইনিশিয়েটিভকে সব সময় প্রমোট করে থাকে এবং সেইটাকে কিভাবে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা যায়, দেশের নীতি নির্ধারণে কিভাবে কাজে লাগানো যায়, সেই কাজগুলো আইডিবি সবসময়ই করে থাকে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিল্ড, আমরা যে বিএনকিউএফ হলো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সূতিকাগার থেকে এখান থেকেই প্রস্তাব করেছিলাম বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিল্ড আপ হতে হবে, এবং এই কনফারেন্স, এই আইডিবির কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন এটা হতে হবে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। তেমনি স্মার্ট বাংলাদেশ গঠন করার একটি রূপরেখা আমরা বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থেকে তৈরি করতে চাচ্ছি আমাদের টিবেট প্র্যাকটিশনার, টিবেট ম্যানেজার, টিবেট ডিরেক্টরস এবং টিবেট পলিসি মেকারদের কাছ থেকে। সেই প্রেক্ষিতে এখানে ইনভাইটেশন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে পলিটেকনিকের টিচার এবং যারা আমরা প্র্যাকটিশনার আছি বিভিন্ন স্টেক হোল্ডারের তাদেরকে। সুতরাং এই সেমিনারটি একটি সেমিনার কাম ওয়ার্কশপ, যেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টারন্যাশনাল পারসেপশন থেকে আমরা দেখব স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য কি প্রয়োজন, এবং ন্যাশনাল পার্সপেক্টে আরেকটি পেপারের মাধ্যমে উপস্থাপিত হবে আমাদের সিচুয়েশনটা কী। এই অবস্থা থেকে স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য আজকের সেমিনার একটি ইনিশিয়েটিভ এবং প্রথম উদ্যোগ। এই সেমিনারের ওয়ার্কশপের আউটপুটটা আগামী 29 তারিখ যে আইডিবি বিটিবি সেমিনার অনুষ্ঠিত হবে, ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে, সেখান থেকে রিকমেন্ডেশন আকারে সরকারের কাছে উপস্থাপন করা হবে ফাইনালি। সো আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ র ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য এবং আইডিয়া জেনারেট করার জন্য। আমি প্রথমেই এই প্রোগ্রামের শুরুতে আমাদের অলরেডি গেস্টরা মঞ্চে আরোহণ বসেছেন, এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আমি সকলকে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত।
এখন আমরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ, পরবর্তীকালে দেশ ও জাতির জন্য আত্মদানকারী সমস্ত দেশপ্রেমিক, স্যার এদিকে, যারা আত্মদান করেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন কাজ, তাদের রুহের মাগফিরাত কামনায় এবং ভবিষ্যৎ কল্যাণ কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এবার অতিথিদের মধ্যে ফুলের তোড়া উপহার দিবেন। আমাদের এখন শিডিউলের অনুযায়ী কোরআন তেলাওয়াত করবেন আইডিবির পেশ ইমাম জনাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আফল পালনকারীকে ভয় করো, কেননা কিয়ামতের ভূমিকম্প ভীষণ ব্যাপার হইবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ধন্যবাদ। এখন আমরা আমাদের অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করব এবং উপহার বিতরণ করব। আমাদের প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি মেমকে। মিম, উপহার ঐতিহ্য অনুযায়ী আইডিবি সব সময় অতিথিদেরকে বই উপহার দেন, সুতরাং আমাদের প্রধান অতিথিকে বই উপহার দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। এবার বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে হ্যাঁ সামনে বই এখন বিশেষ অতিথিকে বই উপহার প্রদান করছেন। এবার আমাদের আজকের এই অনুষ্ঠানের পেপার উপস্থাপক কে ফুলের তোড়া উপহার দেওয়া হচ্ছে এবং আইডিবির ঐতিহ্য বই উপহার দেওয়া। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমাদের এই আজকের
আমাদের আজকের পেপার প্রেজেন্টার কলম্বো প্ল্যান স্টাফ কলেজের সাবেক ডিজির পত্নী আজকে আমাদের মাঝে আছেন। ওনাকে ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। ওয়েলকাম টু বাংলাদেশ। সুধীমণ্ডলী, এবার শুভেচ্ছা বক্তব্যের পালা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকেল। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে স্মার্ট টিভেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী আকবর খান, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, our special guest and paper presenter, Mr. Ram Hori, former Director General, Colombo Plan Staff College, আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস ডক্টর রাম হরি সঙ্গীতা। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয় থেকে উপস্থিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে আগত টিভেট বিশেষজ্ঞ এবং এডুকেশন স্পেশালিস্ট, বিভিন্ন পর্যায় থেকে আগত আজকের এই সেমিনারের পার্টিসিপেন্টবৃন্দ, আমাদের পলিটেকনিক, গ্রাফিক আর্টস সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সুধী, সবাইকে আমি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জনের পর আজ 53 বছর পার করে 2023 সালে এসে পৌঁছেছি। আমরা উন্নয়নের মহাসড়কে পা রেখেছি। আমরা সেই ভিক্ষুকের জাতি বা তলাবিহীন ঝুরির বাংলাদেশ, সেই অপবাদ ঘুচিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। 2026 সালে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি লাভ করব, সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি, বাংলাদেশ সরকার লক্ষ্য স্থির করেছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমাদের উন্নত সমৃদ্ধ, এখন আমরা ঘোষণা করেছি, আমাদের সরকার ঘোষণা করেছে যে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব আমরা 2041 সালের মধ্যে। এবং এই 2041 সালের মধ্যে যেমনি আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব, তেমনি আমরা আবার মাঝখানে আমাদের আরেকটি গোল এখন আছে 2030 এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন। এগুলো মূলত ধাপ পার হওয়া। এই সবগুলোকে সামনে রেখে বাংলাদেশকে আজ প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। বাংলাদেশ সরকার, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। লক্ষ্য স্থির করেছেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এনরোলমেন্টের শতকরা 30% উন্নীত করবে টিভেট এডুকেশনকে, এবং 2040 সালের মধ্যে টোটাল এডুকেশনে 50% উন্নতি করে শিক্ষার মূল স্রোতধারায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে আনবেন। এবং সেই লক্ষ্য অর্জনকে সামনে রেখে কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণে হাত দিয়েছেন সরকার। প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করছে, 100টি স্থাপন চালু হয়ে গেছে, আরও 329টির কাজ চলছে। যে সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি নাই, সেই বাকি 23টি জেলায় সরকারি পলি ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট 4টি বিভাগে স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রতিটি মাধ্যমিক স্কুল মাদ্রাসায় ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কারিগরি বিষয় কম্পালসারি হিসাবে চালু করার ঘোষণা দিয়েছেন। 9-10-এ এসএসসি ভোকেশনাল প্রতিটি মাধ্যমিক স্কুল এবং দাখিল মাদ্রাসায় চালু করারও ঘোষণা দিয়ে সরকার কাজ শুরু করেছে। এই যে টিভেট এডুকেশনের সম্প্রসারণে সরকার হাত দিয়েছেন, এখন এই টিভেট এডুকেশনকে কিভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উপযোগী করে তার কারিকুলাম সাজানো যায়, কন্টেন্ট যুক্ত করা যায় এবং স্মার্ট প্রকৌশলী বা স্মার্ট টিভেট গ্র্যাজুয়েট তৈরি করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে আইডিবি বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর জন্য লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যে এই লক্ষ্য অর্জনে আইডিবি স্টেক হোল্ডার হিসেবে, অন্যতম স্টেক হোল্ডার হিসাবে সরকারের পাশে দাঁড়াতে চায়। এবং সরকারের পাশে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে যৌথভাবে আমরা সরকারের কাছে একটি সুস্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রপোজাল সাবমিট করতে চাই যে স্মার্ট বাংলাদেশের জন্য কোন ধরনের স্মার্ট টিভেট প্রয়োজন এবং সেটা কিভাবে অর্জন সম্ভব, সেই বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য আজকের এই সেমিনার। আজকে যারা প্রধান অতিথি, আমাদের পেপার উপস্থাপক ডক্টর রামহরি, মিস্টার এনামুল হক, এরা আজকে পেপার উপস্থাপন করবেন এবং আমাদের এখানে টিভেট অনেক বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন, শিক্ষা বিশেষজ্ঞরা আমন্ত্রিত হয়ে এখানে সেমিনারে উপস্থিত হয়েছেন। আমরা এই সেমিনারের পেপার উপস্থাপনা এবং আপনাদের সুচিন্তিত মতামত পাব এবং সেটা আজকে সেমিনারে আমরা আপনাদের মতামত, সেমিনারের পেপার উপস্থাপকদের প্রপোজাল সব কিছু মিলে আমাদের একটা পেপার তৈরি হবে। সেটা নিয়ে আমরা আগামী 29 তারিখ, এ মাসেরই 29 তারিখ একটি ডে লং ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং আইডিবি যৌথভাবে করছে। তো আমরা সেই ওয়ার্কশপের মধ্য দিয়ে চূড়ান্তভাবে আমাদের সেই সুপারিশ প্রণীত হবে এবং সেই সুপারিশটি যেটা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং আইডিবি প্রণয়ন করবে সেটি আমরা সরকারের কাছে উপস্থাপন করব, যাতে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে স্মার্ট টিভেটের প্রপোজালগুলো, স্মার্ট টিভেট প্রতিষ্ঠা করার জন্য, স্মার্ট প্রকৌশলী তৈরি করার জন্য, স্মার্ট টেকনোলজিস্ট তৈরি করার জন্য কিভাবে কাজ করা দরকার, কি কারিকুলাম পরিবর্তন আনা দরকার, কিভাবে কন্টেন্টকে ঢেলে সাজানো দরকার। আরও যে দুর্বলতাগুলো টিভেট এডুকেশনে আছে, শিক্ষকের স্বল্পতা আছে, আমাদের ল্যাব ওয়ার্কশপ স্বল্পতা আছে, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা আছে, শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করে আছে। আর শুধু শিক্ষক নিয়োগ দিলেই হবে না, নিয়োগ দিয়ে সেই শিক্ষককে আবার স্মার্ট টিচার হিসেবে তৈরি করার জন্য তাদের প্রশিক্ষণের দরকার, যাতে তারা এই স্মার্ট টেকনোলজির বিষয়গুলো একটা ধারণা নিয়ে নিজেকে একজন টিভেট শিক্ষক হিসাবে ক্লাসরুমে প্রেজেন্ট করতে পারে তার শিক্ষার্থীদের সামনে। একজন টিচার যদি স্মার্ট না হতে পারে এবং স্মার্ট টেকনোলজি বা চতুর্থ শিল্প বিপ্লবের এই লগ্নে যে প্রযুক্তিটা এখন আমাদের দরকার, যে প্রযুক্তি শিক্ষার্থীদেরকে দেওয়া দরকার,
সেটা যদি শিক্ষকের ধারণা না থাকে তাহলে সে কীভাবে শিক্ষার্থীদের ভেতরে সেই প্রযুক্তিকে স্প্রেড করবে। নিশ্চয়ই শিক্ষককে সেটা যেমনি ফর্মাল প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হবে, তদ্রূপ শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে নিজে নিজের অভিজ্ঞতাকে বৃদ্ধি করা কিভাবে সম্ভব তাকেও চেষ্টা করতে হবে। ফর্মাল ট্রেনিংয়ের মাধ্যমেই সব কিছু একজন শিক্ষককে এখন দেওয়া সম্ভব না বর্তমানে এই প্রযুক্তি পরিবর্তনের এই যুগে। তো যেমনি আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের বা একবিংশ শতাব্দীতে যে প্রযুক্তি আসছে, যে অটোমেশন আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কাজ এখন শুরু হয়েছে, তার সাথে অ্যাডপ্ট হতে হবে আমাদের শিক্ষকদেরকে। তাদেরকে অর্জন করতে হবে সেই দক্ষতা, সেই প্রযুক্তি। আমার মনে হয় যে আমরা এই সেমিনার এবং ওয়ার্কশপের মধ্য দিয়ে সেই সুপারিশগুলো যদি প্রণয়ন করতে পারি এবং সরকারকে দিতে পারি, সরকার সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে আমাদের সব লেভেলে একেবারে প্রতিষ্ঠান পর্যায়ের যে দুর্বলতা সেটাকে কাটিয়ে উঠে শিক্ষকদের প্রশিক্ষিত করে একটা স্মার্ট এডুকেশন, টিভেট এডুকেশন আমরা যেন শিক্ষার্থীদের দিতে পারি, সেইভাবে একটি স্মার্ট সুপারিশ আমরা সরকারের কাছে কারিগরি শিক্ষা বোর্ড এবং আইডিবি দিতে চাই। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, আপনাদের যতটুকু আপনাদের অভিজ্ঞতা আছে সবটুকু দিয়ে আমরা যেন একটা সুন্দর এবং একটি গ্রহণযোগ্য সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের আবারও আমি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার সূচনা বক্তব্য, স্বাগত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জেনারেল সেক্রেটারি স্যার। এখন আমরা টেকনিক্যাল সেশনে চলে যাব। আমাদের আজকের এই সেমিনার ওয়ার্কশপের সেমিনার পর্বের পেপার উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ এনামুল হক। ইনি রিসার্চ ফেলো এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর IDEB রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। জনাব এনামুল হক পাওয়ার গ্রিড বাংলাদেশ কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। তিনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করার পর BSc ইঞ্জিনিয়ারিং CSE, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে MSc ইঞ্জিনিয়ারিং, CSE-তে MSc, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে MS এবং বর্তমানে বুয়েটে উনি ম্যানেজমেন্ট টেকনোলজির উপর মাস্টার্স প্রোগ্রাম করছেন। তো আমরা এই এনামুল সাহেব এছাড়া তিনি একজন টিবেট এক্সপার্ট, একজন ট্রেইনার, অ্যাসেসর এবং IDEB প্রেসিডেন্টের স্টাফ অফিসার। তিনি টিবেট এক্সপার্ট হিসাবে ইউনেস্কো, ইউনিবক সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। ওনার নানামুখী অভিজ্ঞতা আছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন সেক্টরে। তাকে বাংলাদেশ পার্সপেক্টে এখন পেপার উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ এনামুল হক। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আমাদের প্রেজেন্টেশনটা আমি একটু লম্বা করেছিলাম, কিন্তু আমাকে প্রেসিডেন্ট স্যার বলেছেন শর্ট করার জন্য। আমি সংক্ষিপ্ত করব। আমি আজকের এই ওয়ার্কশপের শ্রদ্ধাভাজন সভাপতি এবং উপস্থিত প্যানেল ডিস্টিংগুইশ গেস্ট, রিসার্চার, প্রফেসর্স, ডিস্টিংগুইশ টিচার্স, আদার্স মেম্বার্স, আপনাদের সকলকে আমার প্রেজেন্টেশন আমি স্বাগত জানাই। আমার যে প্রেজেন্টেশনটা আমি করছি সেটি হচ্ছে ট্রান্সফর্মিং টু স্মার্ট টিবেট ফর স্মার্ট বাংলাদেশ। এটি হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশনের হেডলাইন। সো আমি আপনার প্রেজেন্টেশনের শুরুতে আমি একটু বাংলাদেশের আমাদের যে কারেন্ট টিবেট ল্যান্ডস্কেপটা একটু আসলে বলতে চাই, কারণ আমাদের যদি স্মার্ট করতে হয় তাহলে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা আগে আসলে জানা দরকার।
তো আমাদের আসলে এখানে সরকারি অনেক রিসার্চ আছে আমাদের এই টিবেট নিয়ে যতটুকু রিসার্চ আছে। BITS এর একটা রিসার্চ আছে যেখানে বলেছে যে স্টিল লেটেস্ট রিসার্চ যে টিবেট কারিকুলামে আমাদের ইন্ডাস্ট্রি অ্যালাইনমেন্ট এখনও নাই, এবং এটা খুব সিগনিফিকেন্টলি তারা বলেছে BITS। আমাদের কোয়ালিটি ট্রেনিংয়ের অ্যান্ড ল্যাকনেস রয়েছে। আমাদের 2020 সালে টিবেট এনরোলমেন্ট হয়েছে 17.25%। আমাদের এখন পর্যন্ত আমাদের টিবেটে ফিমেল এনরোলমেন্ট অ্যাবাউট 26.38%, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আমাদের বাংলাদেশে এখন মাত্র 12% ওয়ার্কিং এজ পপুলেশন আসলে টিবেটটা নেয়, টিবেট এডুকেশনটা গ্রহণ করে। এবং আমাদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে এখন 18% অফ টিবেট ইনস্টিটিউশন হ্যাভ অ্যাক্টিভ কোলাবোরেশন, মানে আমাদের যতগুলো ইনস্টিটিউশন মাত্র 18% ইনস্টিটিউশন স্যার আসলে কোলাবোরেশন আছে ইন্ডাস্ট্রির সাথে, আর বাকি ইন্ডাস্ট্রির সাথে নাই। এবং এছাড়া আমাদের মিসম্যাচ রয়েছে। সো এই ট্রেসার স্টাডি রিপোর্ট আরেকটি রয়েছে 2021-এর, যেখানে বলেছে যে 6.7% আমাদের টিবেট গ্রাজুয়েট তারা আসলে এন্টারপ্রেনার হয়, বিজনেসম্যান হয়, মাত্র 6.7%। এবং যারা এন্টারপ্রেনার হয় তাদের মধ্য থেকে 68.7% হচ্ছে সেলফ এমপ্লয়েড হয়, তাদের নিজস্ব যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে। এবং আমাদের একটা বড় শতাংশ, মানে আমাদের যারা টিবেট গ্রাজুয়েট ইমিডিয়েটলি তারা 2 বছরের মধ্যে 44.4% গ্রাজুয়েট আসলে হায়ার স্টাডির জন্য চলে যায়। সো এই হচ্ছে আমাদের আসলে কারেন্ট ট্রেসার স্টাডি। আমাদের আর একটা রিপোর্ট আছে যে দেখা যাচ্ছে যে আমাদের যে এখন টিচিং পোস্ট বাংলাদেশে, সেখানে ভ্যাকেন্ট পোস্ট 76 এটা হচ্ছে ডিটির ডাটা, আমি মেইল করে রিসার্চ হিসেবে ডাটা নিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল এটা 85% ভ্যাকেন্ট। 80% কী হবে, কারণ আমাদের এখনও টিবেটের শিক্ষক আমাদের ডিটিতে নিয়ে আসা হয়, টিবেটের শিক্ষক বিটিভিতে নিয়ে আসা হয়, যে কারণে আমাদের টিচিং পোস্ট অ্যাকচুয়ালি 85% আসলে ভ্যাকেন্ট। সো এটা আসলে আমাদের সোর্স ডাটা বিটিভির। আমাদের একেবারে সিগনিফিকেন্টলি আমাদের এনরোলমেন্ট টু দ্য টিবেট ডিপ্লোমা লেভেল বলেন, আমাদের সব লেভেলে আসলে এটা ডিক্রিজ করেছে। এই বছর যেটা হয়েছে 22 সালে একাডেমিক ইয়ারে মাত্র 44% আমাদের কিন্তু সিটে এনরোলড হয়েছে, এবং এখানে আমাদের টোটাল সিট 1,77,000, তার মধ্যে মাত্র 44% আসলে এনরোলড হয়েছে। সো এবং সেকেন্ডারি লেভেলেও কিন্তু আমাদের ডিক্রিজ করেছে 2021-22-এ। এবং আমাদের যদি বেসিক ট্রেনিং যেটা ছিল অনেক পুরাতন, মানে আমাদের সেটাও কিন্তু স্যার সিগনিফিকেন্টলি কমেছে। এবং এই টোটাল কমাটা কিন্তু শুধু ডিপ্লোমা লেভেল, হায়ার মানে HSC লেভেল, ভোকেশনাল লেভেল এবং আমাদের বেসিক ট্রেনিং সব লেভেলই সিগনিফিকেন্টলি কমেছে। কিন্তু আমাদের একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের এনটিভি কিউএফের এনরোলমেন্টটা সিগনিফিকেন্টলি আবার বেড়েছে। সেই স্ট্যাটিস্টিক্স আমার দেওয়ার সুযোগ হয় না, আমি এটা শেয়ার করব। সো আমাদের এখন এই পরিস্থিতিতে দেখেন, আমাদের একটা আমরা যেটা বলি উইন্ডো অফ অপরচুনিটি, যেটা আসলে সারা বিশ্ব বলে দেয়, আমরা বারবার বলি যে আমাদের কিন্তু এখন লিস্ট ডিপেন্ডেন্সি রেশিওটা বৃদ্ধি পাচ্ছে। 2030 সালে এটা অনেক বৃদ্ধি পাবে, আমাদের ওয়ার্কিং পপুলেশন, এটা কিন্তু আস্তে আস্তে আবার কমবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি উইন্ডোস অপরচুনিটি ফর বাংলাদেশ, যে এখন যদি আমরা টিবেটকে একটা টুল হিসেবে ইকুইপ করতে পারি টু ইউথ, সো এটা আমার একটা মার্কেটে বুস্ট আপ করতে পারে। আমরা জানি আমাদের 1 কোটি মানুষ বিদেশে কাজ করে, 1 কোটি মানুষ, তার মধ্যে সিগনিফিকেন্ট খুবই কম আমাদের আসলে টিবেট গ্রাজুয়েট সার্টিফাইড আসলে বিদেশে আমরা দিতে পারছি। সো এই পরিস্থিতিতে আসলে আমরা স্মার্ট টিবেট যে বলছি, আজকে স্মার্ট টিবেটের কথা বলা হচ্ছে, এটা কি বোঝায়? এটা যদি আমরা বলি যে এটা আসলে আমাদের এই টিবেটটা হবে একটা টেকনোলজি ড্রাইভেন, এটা রেসপন্সিভ, এটা ফ্লেক্সিবল হবে, এটা মার্কেট ড্রাইভেন হবে, এটা একটা যখন আমার গ্রাজুয়েট হবে ইমিডিয়েটলি সে জব হবে। এটাই তো আমি যদি স্মার্ট টিবেট বুঝি, মানে স্মার্ট টিবেট মানে এটা নতুন কোনো বিষয় না, যেটা আমরা যে কাঙ্ক্ষিত সেটি আসলে চাই। এবং এটা এই স্মার্ট টিবেটে যারাই করেছে, আপনারা দেখবেন স্মার্ট টিবেট ঘাটতে আমি দেখেছিলাম যে মালয়েশিয়াতে আমাদের টোটাল এডুকেশন, টোটাল টিবেট তারা লার্নিং এই প্ল্যাটফর্মে চলে টোটাল। এবং তাদের এমন কোলাবোরেশন, আমি মালয়েশিয়াতে একটা ইনস্টিটিউট CPS-এর আওতায় একটা অ্যাক্রিডিটেশন বোর্ডের মেম্বার ছিলাম, একটা মালয়েশিয়ান ইনস্টিটিউট, সেখানে দেখেছি একটা ইনস্টিটিউটের রিসোর্স তারা আলাদা ডেভেলপ করে নাই স্যার, একটা ইনস্টিটিউটের রিসোর্স তারা সকলে শেয়ার করেছে। ফর এক্সাম্পল আপনি এখানে যদি আমরা বুকসের কথা বলি, ন্যাশনালি তারা প্রডিউস করেছে, কোনো ইনস্টিটিউট আলাদা করে নাই, সেইটাকে তারা অ্যাক্সেস করেছে টোটাল মালয়েশিয়া। ইভেন দো আমরা যারা কম্পিউটার সায়েন্স যারা জানেন যে আমরা জানি আমাদের একটা সফটওয়্যার আছে প্যাকেট ট্রেসার, তাই না? সেখানে আমরা কি করতে পারি, কম্পিউটারের সব নেটওয়ার্কিং ডিজাইন করতে পারি ভার্চুয়ালি। এখন আমাদের মালয়েশিয়াতে এসেছে যে আপনি এখানে ট্রান্সফরমার এখানে ভার্চুয়ালি সেট আপ করতে পারবেন, ট্রান্সফরমার টোটাল ডিজাইন নেটওয়ার্ক আপনি টেস্ট করতে পারবেন ভার্চুয়ালি।
সো এই প্ল্যাটফর্ম তারা করেছে, দিস ইজ স্মার্ট অ্যাকচুয়ালি। সো এই স্মার্ট টিবেটের আমাদের ইনোভেশন ড্রাইভেন হওয়া দরকার, আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স ইমপ্রুভ কোয়ালিটি টিভেন হওয়া দরকার, যেটা আমরা স্মার্ট টিভেট কথা বলছি, এটা আমরা যদি বলি, এবং এটা এটা লিভারেজ থাকা দরকার, টেকনোলজি লিভারেজ। যদি টেকনোলজি লিভারেজ আমরা এনশন না করতে পারি তাহলে এটা আমরা আসলে স্মার্ট টিভেট বলবো না। সো আমি সেই সাথে একটু কেন আমাদের আসলে দরকার এই ট্রান্সফরমেশনটা এখন আমরা বলছি কেন দরকার। স্যার আমাদের ইন্ডাস্ট্রি রিলেভেন্স নাই, ইন্ডাস্ট্রি রিলেভেন্স করতে হবে। যদি আমার টিবেট স্মার্ট না করতে পারে, ইন্ডাস্ট্রি কিন্তু স্মার্ট হচ্ছে। সো ইন্ডাস্ট্রি স্মার্ট হলে আমার টিবেট স্মার্ট না হলে কিন্তু ম্যাচ করবে না, হবে না। এবং গ্লোবাল কম্পিটিটিভনেস আমার থাকবে না, কারণ সারা বিশ্বব্যাপী কিন্তু কর্মজগৎ স্মার্ট হচ্ছে। কর্মজগৎ যদি স্মার্ট হয় তাহলে আমার এই সাপ্লাই সাইড যদি স্মার্ট না করতে পারি তাহলে হবে না। এবং আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইনোভেশন ড্রাইভিং করতে হবে, এবং আমাদের এখন যা পরিস্থিতি তাতে আমাদের লাইফ লং লার্নিং ইনবিল্ড করতে হবে উইথ দ্য, কেন করতে হবে সেটা আমি নেক্সট স্লাইডে বলবো। আমাদের আসলে এই যে আমরা কনসেপ্ট অফ কোয়ালিটি টিবেট বলি, এটা যদি আমরা বলি সংক্ষেপে যে আমাদের টিবেটের 4টা স্টেক হোল্ডার, কে? আমার স্টুডেন্টস, আমার প্যারেন্টস, আমার এমপ্লয়ার, আমার কমিউনিটি। এই 4 জনের যদি এক্সপেকটেশন ফুলফিল হয় তাহলে এটা কোয়ালিটি। অর্থাৎ আমার গ্রাজুয়েট থেকে আমার এমপ্লয়ার যা চায় আমি যদি সেটা দিতে পারি তাহলে এটা কোয়ালিটি, সিম্পল ইকুয়েশন। সো এটা যদি অ্যানশিওর করতে পারি আই থিঙ্ক আমরা এই টিবেটটাকে কোয়ালিটি করতে পারবো। আমরা 4th জেনারেশনের কথা জানি, সেটা আমি খুব বেশি সময় না নেই, শুধু একটুকু বলি, আমাদের রুটিন ওয়ার্ক পর্যন্ত আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জানেন গত সপ্তাহে বাংলাদেশে খবর পড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খবর পড়েছে। সো আলটিমেটলি খবর পড়ার জন্য কোনো লোক প্রয়োজন হবে না। এখন কি প্রয়োজন হবে? খবর পড়ার জন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছে তাকে ম্যানেজ করার জন্য লোক তৈরি করতে হবে, এবং সে কে করবে? ওই যে লোকটা খবর পড়তো তাকে কি করতে হবে? এখন ভ্যাকেন্টে চলে যেতে হবে, তাকে ভ্যাকেন্টে চলে গিয়ে হয়তো তাকে ওই ডিভাইসটাকে ম্যানেজ করা শিখতে হবে। তো সেটা যদি আমার টিবেট সিস্টেম না বুঝে তাহলে কিন্তু আমরা 4th রেভলিউশন আমাদের ইম্প্যাক্ট করবে। এবং আমি আমাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট যেটা যে পৃথিবীব্যাপী সকল সেক্টর এখন কিন্তু স্যার পরিবর্তিত হয়েছে। আমরা এখন ফিনল্যান্ডে, আজকে ফিনল্যান্ডে কোনো মাছ কিন্তু জেলে জাল দিয়ে ধরে না, এখন মাছ ধরে যে মাছের টোটাল অবস্থাটা দেখতে পায় মেশিন, যে মাছটা দরকার সেই মাছটা পিক করে নিয়ে আসা সম্ভব। মানে আপনার লেস টাইম, আপনি 10 মিনিটে আপনার প্রয়োজনীয় মাছ নিয়ে আসবেন, সারাদিন আপনি মাছের জন্য অপেক্ষা করবেন সেটা না। দিস ইজ দ্য টেকনোলজি অলরেডি কেম, ইট ইজ অলরেডি ওয়ার্কিং ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা যদি সে না থাকি তাহলে কি আমরা এগ্রিকালচার, সব জায়গায় হসপিটাল, টোটাল হসপিটাল অপারেশন এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের 18% অপারেশন মেশিন করতেছে। ইটস নট মাই ডাটা স্যার, ইটস এ ফ্যাক্ট। সো এইটা যদি আমরা না হয় তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বর্তমান চেঞ্জিং ফান্ডামেন্টাল যে সেন্সটা স্যার আজকে বলতে চাই, যে আমাদের এখন চ্যালেঞ্জ যে আমাদের যে আজকের গ্রাজুয়েট, সেই গ্রাজুয়েট কিন্তু আমি সব শিখাইতে পারবো না, কারণ চেঞ্জিং হচ্ছে ডে বাই ডে। তাহলে আমাকে কী করতে হবে? আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাকে আজকের গ্রাজুয়েট সেটা মার্কেটে যাবে, যে টেকনোলজি নিয়ে সে কাজ করবে সেটা এখন আবিষ্কারই হয় নাই। সো আমাকে এখন তাকে এমন শিক্ষা দিতে হবে যে এই টেকনোলজি সে যখন মার্কেটে যাবে সে তখন টেকনোলজি নিজে নিজে শিখতে পারে। তো দ্যাট ইজ সো আমি বলতে চাই যে টেকনোলজি দ্যাট আর নট ইয়েট ইনভেন্টেড সেটা নিয়ে আসলে আমাকে এখন কাজ করতে হবে। আমার গ্রাজুয়েট হইতে হবে যাতে সে এই মার্কেটে কাজ করতে হবে। এই জন্য এটা আমি বলছি যে ফান্ডামেন্টাল ফিউচার চ্যালেঞ্জ ফর টিবেট ফ্যামিলি, এটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু আমি যদি আজকে টেকনোলজি নিয়ে আসি তাও আমাকে কাজ করবে না, তাও আমাকে মার্কেট ড্রাইভেন করবে না, মার্কেট রেসপন্সিভ হবে না। যে কারণে আমাকে সেই জিনিসটা করতে হবে। সেই জিনিসটা করার জন্য কী করতে হবে? আমাকে একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হবে টিবেটের সাথে। আমার টিবেটের সাথে আমার লার্নিং টু লার্ন স্কিলস ইনবিল্ড করতে হবে। অর্থাৎ আমার গ্রাজুয়েট সে নিজে নিজে শিখতে পারবে আফটার মাই গ্রাজুয়েশন, আফটার মাই ইনস্টিটিউট, সে যখন মার্কেটে যাবে সে নিজে নিজে শিখতে পারবে। সেটা কীভাবে? এই যে আমি 8টা ডিজিটাল মানে স্কিলসের কথা বলেছি, ডিজিটাল স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশনাল স্কিলস, অ্যাডাপ্টেবিলিটি, লার্নিং মাইন্ডসেট, অ্যাওয়ারনেস, কোলাবোরেশন, কিউরিয়াস মাইন্ডসেট। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি skill set we required must to inbuilt in our TVET system, otherwise my TVET graduate will not no more accessible in the market in next day. So এইটা হচ্ছে এখন লার্নিং টু লার্ন স্কিলস ফ্রেমওয়ার্ক আমাদেরকে এই কারিকুলামের সাথে আমাদের সিস্টেমের সাথে ইনবিল্ড করা দরকার। আমি এই ফ্রেমওয়ার্কটা দিয়েছি স্যার, এটা ইতিমধ্যে বললাম। এখন আমাদের যেটা মানে আসলে আর একটা ফিউচার জবস স্কিলসটা আসলে কি, শুধুমাত্র আমার টেকনিক্যাল স্কিলস উইল নট এনশিওর আওয়ার ফিউচার জবস, উই হ্যাভ টু হ্যাভ স্টিমটা বেসিক্যালি আমাদের বাংলাদেশে 10 ক্লাস পর্যন্ত দেওয়ার কথা, বাট ওখানে আমরা গ্যাপ পাচ্ছি। যে কারণে স্টিম, এই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথ, এটাও কিন্তু স্যার আমাদের যে ডিপ্লোমা কারিকুলামে কিন্তু ইনবিল্ড করা দরকার। এবং
এটা ক্যালকুলেশন করে করা দরকার। আমরা করেছি, আমরা ম্যাথ দিয়েছি, কিন্তু কেন দিয়েছি, কতটুকু মার্কেট, সেটা অ্যাসেস করার সময়। এবং এর সাথে আমার ট্রান্সফারবার স্কিলস দরকার, যেটা আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং, কোলাবোরেটিভ প্রবলেম সলভিং এবং ইনোভেশনস। সো এই স্কিলগুলো যাতে আমার গ্রাজুয়েটে থাকে সেটা আমার ইনবিল্ড করা দরকার। সাথে সাথে আমাদের 4I রিলেটেড নেক্সট টেকনোলজিক্যাল যে স্কিল সেট এসেছে, টেকনোলজিক্যাল যে সেন্সটা আসছে, মানে চতুর্থ শিল্প বিপ্লব, এরপরে পঞ্চম শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের সাথে যে টেকনোলজিগুলো পিলার্সগুলো এসেছে, সেই পিলার্সগুলো কিন্তু আমাকে এই শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের সাথে ইনক্লুড করা যাবে না, বরং মেকানিক্যাল, সিভিল, হোয়াট এভার ইজ টেকনোলজি আই এম গোয়িং টু প্রডিউস, সেইটার সাথে আমাকে এগুলো ইনক্লুড করতে হবে। সো তাহলে আসলে আমাদের সম্ভব। এখন আমার এই যে আমাদের যে বর্তমান ফ্রেম, আমার যে টিচার্স সেট আছে, তাদেরকে আমি কিভাবে আসলে কোপ আপ করবো, সেই জন্য এদেরকে আমার লাইফ লং লার্নিংয়ে নিয়ে যেতে হবে। আমাদের শুধু বিটিবি কিন্তু আমার টোটাল টিচারকে ট্রান্সফর্ম করতে পারবে না, বরং আমার টিচারদেরকে এখনই জরুরি ভিত্তিতেই তাদের লাইফ লং লার্নিং কনসেপ্টের মধ্যে নিয়ে যেতে হবে। তাদের ফ্রেমওয়ার্ক বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে হবে, এবং তারপরে সে কিন্তু তাকেও নতুন টেকনোলজির সাথে তাকে কোপ আপ করতে হবে, এবং তাকে ডিমান্ড ড্রাইভেন হতে হবে, এবং তাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে। যদি এই ফ্রেমওয়ার্কের মধ্যে না যায় তাহলে কিন্তু স্যার হচ্ছে না। এবং এখন আমি আমার যে 6 মেজর ডাইমেনশন ফর ট্রান্সফরমেশন টিবেট, সেটি এখন যে আমাদের নেক্সট টিবেটের জন্য যে প্রয়োজন, তার এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপ বেস টিবেট আমাদের ডিজাইন করতে হবে। কারণ আমাদের সামনের জব মার্কেট এবং এরকম হবে না যে শুধু আমার মার্কেটের জন্য বরং আমাকে এন্টারপ্রেনারশিপ ডিজাইন করতে হবে। ইনোভেশন এবং পার্মানেন্ট বেস ইনোভেশন না হলে আমাদের টেকনোলজি যে পরিমাণ পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে বাংলাদেশ আগাইতে পারবে না। আমাকে সাইকোলজিক্যাল ফিটনেস, লাইফ লং লার্নিং, গ্রিনিং এবং পার্টনারশিপ টিবেট এবং ইনোভেটিভ টিবেটের মধ্যে যেতে হবে। তো এই ডাইমেনশনগুলো যদি হয়, সেক্ষেত্রে আমি 4 স্টেপের কথা বলেছি, যে 4 স্টেপ ইনিশিয়েটিভ বর্তমানে নিতে হবে। ইনোভেশন টু ইনস্টিটিউট, তার মধ্যে ইনোভেটিভ পলিটেকনিক কালচার তৈরি করতে হবে। আমাদের কালচারটাই ইনোভেটিভ না, সেটা ডেভেলপ করতে। এঙ্গেজমেন্ট উইথ দ্য লোকাল ইকোসিস্টেম, আমরা কেন যেন লোকাল ইকোসিস্টেমের সাথে মোস্ট অফ দ্য কেসে আমরা এখনও ইনডিভিল হতে পারিনি। লোকাল ইকোসিস্টেমের সাথে আমাদের যুক্ত হতে হবে, আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এবং ইনোভেটিভ প্রসেসের মধ্যে আমাদের ঢুকতে হবে, এবং ইনোভেটিভ প্রোডাক্টস আমাদের ডেভেলপ করতে হবে, যেটা সিঙ্গাপুর করে। সো এইটা হচ্ছে আমার লাস্ট, যে আমি 12টি রিকমেন্ডেশন স্যার নিয়ে এসেছি যে ফর দ্য স্মার্ট টিবেট। প্রথমত আমাদের যে গভর্নেন্স সিস্টেমটা আছে স্যার, এইটাকে আমাদেরকে সেক্টরাল প্রফেশনাল দিয়ে চালাতে হবে। ইট ইজ নট দ্যাট যে আমি মানে টেম্পোরারি বেসিস প্রফেশনালস নিয়ে এসে আমার টিবেটকে গভর্ন করব, ইট উইল নট ওয়ার্ক। কোনো দেশে সেটা করে না। সেখানে সেক্টরাল এক্সপার্ট দিয়ে করতে হবে, গভর্নেন্স সিস্টেম চালু করতে হবে। আমার অ্যাডিকুয়েট হিউম্যান রিসোর্স, আমরা বলেছি আমাদের হিউম্যান রিসোর্স নাই, মানে 85% বলেছি। লাইফ লং লার্নিং এবং ক্যারিয়ার গাইডেন্স আমাদের এনশিওর করতে হবে। আমাদের মার্কেট রেসপন্সিভ অল ইনফ্রাস্ট্রাকচার, নট ল্যাব, সকল রিসোর্স আমাদেরকে মার্কেট রেসপন্সিভ করতে হবে। আমাদের এন্টারপ্রেনার স্কিলস ডেভেলপমেন্ট সেট বাড়াতে হবে, এবং রেসপন্সিভ স্ট্যান্ডার্ড অ্যান্ড ডাইনামিক কারিকুলাম এরকম জিনিস না যে এই বছর করলাম আগামী বছর করব। কারিকুলাম হচ্ছে ডাইনামিক হওয়া দরকার, মানে অর্থাৎ যখন যেটা ডেভেলপ তখন যাতে ইমিডিয়েটলি সেটা ইনবিল্ড করা যায়, সেই মেকানিজমটা আমাদের করতে হবে। আর 7 নম্বরে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাক্রিডিটেশন সিস্টেম আমাদের এখানে নাই। আমাদের অনেক ম্যানুয়াল আছে, সেগুলো কিন্তু অ্যাক্ট করে না। বিশ্বের খুবই কম টিবেট আছে স্যার, আপনারা খুঁজে দেখবেন যে যাদের অ্যাক্রিডিটেশন সিস্টেম নাই। আমাদের সিপিএসসির অ্যাপাক অ্যাক্রিডিটেশন সিস্টেম রেডি আছে, আমরা কিন্তু সেটা নিতে পারি। আমাদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের বিষয়ে এখনও ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আমাদের খুবই পোর। কোয়ালিটি টিচিং লার্নিং লার্নিং প্ল্যাটফর্ম পোর। আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এআই এবং বেস্ট করতে হবে, ইনোভেশন রিসার্চ করতে হবে, ইনক্লুসিভ ইমেজ এবং সাস্টেনেবিলিটি টিবেট করতে হবে। লাস্টলি যেটা হচ্ছে যে এই টিবেটের যারা স্টেক হোল্ডার আছে, যদি আমি টিএমইডি থেকে শুরু করি, টিএমইডি, ডিটি, বিটিবি, হোয়াট এভার ইট ইস, এই অর্গানাইজেশনগুলোকে স্মার্ট হতে হবে। যদি অর্গানাইজেশনগুলো নিজে স্মার্ট না হয়, নিজে যদি সেই মানধাতার আমলের মতো না হয় করে তাহলে কিন্তু আমাদের স্মার্ট টিবেট হবে না স্যার। দিস এ রিয়েলিটি। আমাদের এখন পর্যন্ত টিবেটের প্রিন্সিপাল, আমরা এই প্রোগ্রামের জন্য প্রিন্সিপালকে ফ্রাইডে আমরা ফোন করেছি, প্রিন্সিপাল বলেছে আই নিড এ অফিস অর্ডার ফ্রম ডিটি। ইজ ইট দ্য ওয়ে? আপনি চিন্তা করেন স্যার, ডিটি এখন পর্যন্ত তার অর্ডার স্যার সে আসতে পারবে না। যদি এটা হয় প্রিন্সিপাল অ্যাজ এ হোল অফ দ্য হেড অফ ইনস্টিটিউশনস, তাহলে হাউ অ্যাকচুয়ালি উই ক্যান বিল্ড স্মার্ট টিবেট। আমাদেরকে টিচারদের, শিক্ষকদের অটোনমি পর্যন্ত যদি আমরা না দিতে পারি, তাহলে তো আমাদের এই গভর্নেন্স সিস্টেম কাজ করবে না। আমাদের অটোনমি দিতে হবে এবং তাদেরকে অ্যাট দ্য সেম টাইম জব দিতে মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি এটাকে স্কুল মনে করি,
মানে গভর্নিং বডি থেকে যে এখানে আমরা বলবো আর সেটা করবে, তাহলে ইট উইল নট ওয়ার্কস। ইট ইজ নট পসিবল টু কনভার্ট টিবেট সিস্টেম স্মার্ট টিবেট। সো আমি এখানে শেষ করি, আমি একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, যে লাস্ট প্রশ্নটা একটা বলি, যে কীভাবে আমাদের এই ইনস্টিটিউশনগুলো টিএমএডি, ডিটি, বিটিবি, আমাদের আইডিবি বলেন, যা বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কীভাবে আমরা আসলে স্মার্ট করতে পারি সেইটুকু আপনার কাছে জানতে চাই। আমরা এই সেশনের পরে আমাদের মডারেটর স্যার আপনাদের থেকে আমরা অনেক ডিস্টিংগুইশড এক্সপার্ট এসেছেন, আমরা আপনাদের থেকে জানতে চাই এবং কিভাবে করতে পারি, এবং সেগুলো দিয়েই আমরা আসলে একটা ফুল পেপার আমরা আসলে অ্যাকচুয়ালি সাবমিট করতে চাই টু দ্য বিটিভি, টু দ্য গভর্নমেন্ট ফর ইমপ্লিমেন্ট ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমাকে এই খুবই টাফ বলেছে আমাকে মডারেটর স্যার, আমি সেজন্য খুব তাড়াহুড়া করেছি। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনামুল সাহেবকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ইস্যু উনি তুলেছেন, এবং এই আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনস থেকে আমরা যেসব চিন্তা করেছি তার কিছু এখানে উনি উপস্থাপন করেছেন। আমরা আমাদের সেমিনার ওয়ার্কশপ মডালিটিটা হচ্ছে এরকম যে আফটার প্রেজেন্টেশন অফ মিস্টার রামহরি লামাচি আমরা কোশ্চেন আনসার সেশন করব, এবং তারপর এখানে ডিস্টিংগুইশড গেস্ট যারা আছেন তাদের কাছ থেকে কিছু মতামত আমরা আহ্বান করব এই পেপার, উভয় পেপার প্রেজেন্টেশনের উপর। আমাদের এখনকার যে প্রেজেন্টার উনি আপনারা সবাই জানেন, আমাদের নয়নের মণি বলা যায়। উনি স্মার্ট ডিজি ছিলেন কলম্বো প্লান স্টাফ কলেজের। উনি আমাদের প্রতিবেশী দেশ নেপালের অধিবাসী, আমাদের আত্মার আত্মীয়। ওনার নেতৃত্বে দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্স এই বাংলাদেশে হয়েছে, যার প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার রিকমেন্ডেশন, ঢাকা ডিক্লারেশনের কিছু কিছু অংশ আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পেরেছি। উনি আমাদের একটা রাউন্ড টেবিল ডিসকাশন করেছিলেন। বাংলাদেশের সকল টিবেট প্র্যাকটিশনার বলেছেন যে হি ইজ দি লিজেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মডারেটর। উনি যে সুন্দর মডারেশন করেছিলেন, বাংলাদেশের সমস্ত উপস্থিত টিবেট প্র্যাকটিশনাররা ওনার প্রশংসা করেছেন। সেই রামহরি আমাদের মাঝে আজকে উপস্থিত। আমরা খুব লাকি যে আমাদের এই পেপার ইনিশিয়েটিভের মধ্যে, পেপার উপস্থাপন, পেপার তৈরি করার মধ্যে উনি আমাদের দেশে এসেছেন, ওনার পত্নী সহ। সুতরাং আমাদেরই আত্মীয়, আমাদের কাছের মানুষ। উনি এখন পেপার উপস্থাপন করবেন। উনি ডিজি থাকাকালীন যে কাজগুলো আরও করেছেন সেটা হচ্ছে কোভিড-19 যখন চলছিল, সব কিছু লকডাউনের ভিতরে, তখন উনি অ্যাক্টিভ করেছেন টিবেট সেক্টরকে। শুধু বাংলাদেশের নয়, সমগ্র এশিয়া প্যাসিফিক এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে ইনভলভ করে বাংলাদেশের সকলের কাছেই উনি লিজেন্ড হিসেবে উপস্থাপিত হয়েছেন। উনি সিপিএসসিকে একটি নলেজ হাব হিসেবে তৈরি করেছেন, এবং সিপিএসসি থেকে যখন উনি চলে যান তখন আইডিবির অতীত কর্মকাণ্ড এবং আইডিবির এক্সপিরিয়েন্সটাকে বর্তমান ডিজির কাছে উপস্থাপন করে আমাদের সাথে কানেক্টিভিটি এনরিচ করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই ডিজি রামহরি, ডক্টর রামহরি, ওনাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Thank you, Mazumdar sir, for very great introduction. Adarniya Chairman and President of IDEB, like my father, A.K. Hamid, आज का प्रधान अतिथि मोहम्मद अली अकबर खान, चेयरमैन बांग्लादेश कालीगढ़ी शिक्षा बोर्ड, विशेष अतिथि आदरणीय सचिव मोहम्मद अब्दुल्ला अल मोहम्मद जमान, सचिव बांग्लादेश कालीगढ़ी शिक्षा बोर्ड, लिटिल बिट बंगाली, तथा संपूर्ण उपस्थित मान्यजन सबैमा नमस्कार।
I will not give a speech because of time. I will go directly to the paper presentation. Most of the part, the second presenter is always easy because first presenter did lot of very good foundation work. Thank you IDEB and Bangladesh Technical Education Board for inviting me for this seminar, and I'm very delighted to meet all my brothers, sisters and respected personalities from the Bangladesh. I always feel my second home. Dhaka, Bangladesh is my second home. The last month our president was in Kathmandu, and he was there and he gave very good presentation there in the one 5-star hotel, and many Nepalese know him as well. So without further delay, I will go my presentations. The topic given by IDEB is Smart TVET for Smart Bangladesh. Most of the things I already mentioned, Enamul is already presented. So this is the Smart Bangladesh Vision 2041 by the respected our Honorable Prime Minister Sheikh Hasina. Inclusive digital transformation to build a developed and prosperous country by 2041. And that Smart Bangladesh vision has 4 pillars. One is a smart citizen. All Bengalis should be smart by 2000. Even though all of you are smart, but we should make smart to all 20 crore Bengali, not only literate Bengali. Smart government. Government should be smart, smart economy and smart society. If these 4 things will be smart, then only Bangladesh will be smart. That is the vision of Honorable President. So to achieve that vision, by 2041, Smart Bangladesh, and 2030 digitized Bangladesh, right? So that is the foundation to be a smart Bangladesh. So what is Smart TV? Inamul Haq already mentioned about that. So digital transformation of Tibet system is called Smart Tibet. It is not new thing. We are doing different aspects of Tibet practices by different ministries, different department, IDEB, and there are many stakeholders. But we have to make digitization on that. Then only we can make, for example, now there are, let's say lathe machine operator. So if we able to produce CNC machine operator, PLC machine operator, then that will be digitized Tibet or smart Tibet. So the technology is coming up. So it impacts all aspects of delivery system of the Tibet, like integration of new digital skills and competency into teaching and learning processes to the organization of learning itself. So we have to make digitized process, not only for students. How will develop curricula? How will develop our human resources, instructors, teachers? So teachers should be digital friendly, not only students. Without teachers' competency, the student can't be. Similarly, learners, both young and adult, must be equipped with digital skills needed for new and old jobs and to become digitally competent, capable, literate, intelligent citizens. Then only the TVET can contribute. TVET provision is under pressure to utilize digital technology. So that is very important. This is the source from UNESCO. So if we have to say smart TVET, that is a digital transformation to Tibet. So can we show this video or not? Yes. Okay. So this is the small video about the digital Tibet. See, classroom. The new classroom should be like this, not our traditional classroom.
both theory and practical will take in same classroom. No need separate classroom in new setup. I have seen some very good classroom in one polytechnic established by Koika when the Sekawat sir was there last time. No. Similar. So we have to make all polytechnics of Bangladesh like that by 2041. Okay, just for bringing into mind. So quality and relevancy in education system is very important. To make a smart TVET or a smart education system, we have to think quality and relevancy in education system. For that, like our national education policy. So Bangladesh education policy should be smart. Means that education policy has to address digitization things in our policy. Similarly, National Qualification Framework and National Education Strategic Plan. These three documents are very important to change the overall education system. And these are the foundation document. So if our policies, framework and strategy plan is not supportive to digitizations, we cannot, we polytechnic or let's say Technical Education Board or Polytechnic Institute or IDEB cannot do that. DTET cannot do that. So for that, we need inputs. So inputs means like curriculum, textbook, teaching materials, human resources and other resources. And process, teaching or vocational pedagogy and evaluation and certification. Like if we provide all the inputs, but our evaluation and certification system and pedagogy is not friendly with the technology and digital technology, we can't do that. For example, if we are conducting 3 years diploma, if we conduct only 3 hours exam at the end of 3rd year, how we can evaluate the competencies of a student? It should be a modular basis, it should be a kind of, if they complete 6 modules, then they can get a diploma. So competency based. So each and every module should be assessed. And during the assessment, evaluation and certification, digitizations, like we conduct computer diploma in computer. That was traditional. But nowadays, each and every subject needs ICT and digital technology. So this became the cross-cutting subjects. And if we provide very good process based on the inputs, then only graduates will be smart graduates we can find. And if we produce smart graduates, then outcomes like employment, living standards, social harmony and gross domestic production will be achieved. For all this, we need very strong monitoring and evaluation of the programs. So if we do like this, for the policy document, we need digital competencies also there in existing policies. Similarly, in process, digital components should be there in the input. And process like our vocational pedagogy and evaluation system should be digitized. Online, assessment, digitizations. Similarly, each and every graduate should have digital competencies. And then only we can produce competent workforce. So digital transformation ecosystem of TVET is like digitization of TVET is the fundamental thing. So our human resources should be digital friendly. Like laws and policies.
If we don't have our laws and policies related to digitization, we have to bring new policies, new laws, and new learning environment. Like we saw the video, our labs, workshops, and learning environment should be new. We cannot produce digitally competent workforce from existing infrastructure, labs, workshops. So government has to invest on that. And standard curriculum and assessment and certification system should be new, not the traditional one. Then only we can, transform our existing TVET into digital TVET. So this is the smart TVET classrooms as we saw in the video. So there should be a new smart classroom, because we are thinking by 2041 smart TVET means we have to start from today to equip our classroom to achieve that things. And smart TVET teachers, another important things, like there is a teacher training center. So we have to produce a smart TVET teacher. Each and every TVET instructor or teacher should be digitally competent. Like the development of interactive case-based smart thinking and industrial problem solving stimulator to enhance TVET student thinking skills. That is very important. Digital and AI competencies. Our instructors or teachers must have digital and AI competencies. Industrial experiences, like in Singapore, Malaysia, they will not enroll TVET teachers if they don't have industry experience. So Bangladesh also industrial country. So the Technical Education Board and government of Bangladesh should think about that. To be a TVET teacher, at least 2 years industry experience is needed. Otherwise, we can't address the problem of industry. That is very important. And vocational pedagogy, not teaching pedagogy. TVET need vocational pedagogy, because we have to teach practical competencies also, skills. And innovations and creativity, critical thinking and problem solving. So these are the very important component our teachers or instructors should be equipped. Then only we can develop a smart TVET teacher, otherwise not. Challenges. As Inamul already presented different challenges, like teaching staff need different skill set. That is a very challenging task. And convince teacher and board member is another challenging things. To learn digital competencies and to convince principal of polytechnic and chairman of the board, or let's say secretary of the DTET, to convince them is not easy task. Bureaucratic people, right? So that is very important. And new course development takes time. It is not easy task, because if we are shifting from traditional to digital means it needs lot of time. Like we have to change our national standard, competency standard. We have to change curriculum. We have to change labs, workshops, lot of things, classroom environment, and we have to change mindset of the polytechnic staff. That is not easy task and need more resources. To do all this, definitely we need lot of resources. That's why these are the very basic challenges to make a digital TVET. Like 21st century skills framework, it always talks about life and career skills, learning and innovation skills, that is called 4Cs, and information, media and technology skills. These are the 3 sets. The core and foundation set is key subjects like 3R and 21st century themes. So these 4 sets are called 21st century skills, because all of you know about this. So for that we need standard and assessment. We need curriculum and instruction and professional development of the staff and learning environment. If we don't have these 4 pillars, we cannot implement 21st century skills. So if we are able to implement this 21st century framework, then only we can develop digital, or let's say smart TVET. So what is 21st century skill framework? Like core subjects, science, technology, mathematics and art, like STEAM. 3 R's, reading, writing and arithmetic, mathematics. That is very important.
And another is 21st century theme is global awareness, because many like Enamul's presentation, 12% of the TVET graduates are going, skilled graduates are going abroad, or Bangladesh is one of the top country for the foreign employment. That's why global awareness is very important. What is happening in the globe? Financial, economic and business and entrepreneurship literacy is very important. And civic literacy and health literacy, we have to give them. So this is called first set of skills. And second set is learning and innovation skills. Critical thinking and problem solving. So can our TVET graduates think critically? And can they solve their problem during the workplace environment? So that is very important. And creativity and innovations. Communication and collaboration. So this is called 4 C's. Critical thinking, problem solving, creativity and innovation, communication and collaboration. 4 C skills. Third set of skills is information, media and technology skills. Information literacy, media literacy and ICT. And life and career skills. Like they have to make a balance between works and life. If we cannot make a balance between work and life, there will be disaster. You know, like flexibility and adaptability, social and cross-cultural skills, leadership and responsibility, initiative and self-directions, productivity and accountability. So this is called 21st century skills. So because of time, I will not explain much. So TVET need to start IR 50 competency. So we are talking IR 40, but IR 50 is already there. I will not talk about IR 40 because IR 40 is very easy things, you know, like digital and artificial intelligence, but cooperation and collaboration between human and machine is IR 50. Okay, nothing new. Collaboration between human mind and machine. Like we have to give command to robot, then robot will work, right? So there will be, like Enamul mentions, the today's students should be ready to the innovations and technology which is not in the market. There will be new technology. Means collaboration between human and machine is called IR 50. So we have to produce workforce for that. So human intelligence works in harmony with cognitive computing. That is the emerging technology. Putting human back into industrial production with collaborative robots. So all industry will be managed by robots, but commands should be given by human resource. And workers will be upskilled to provide value-added tasks in production, leading to mass customization and personalization of customers. So each and every customers will be personalized by the system. Let's say I need this type of equipment or dress. Then manufacturing industry will produce that and provide to the individual house. So the new emerging market will be in that line. So that is called IR 50. Collaboration between man and machine. So like top 10 skills by 2025, because World Economic Forum in 2015 and 2020 Future of Job report, it has like, if we see the top 10 skills by 2020 and 2025, see, number 1 in 2025 is after 2 years. Analytical thinking and innovation is the number 1 competencies we have to equip to our student. Second is active learning and learning strategies. Complex problem solving is the number 3. It was number 1 in 2020. Right after 5 years, the problem solving will be the 3rd rank. See, it means the competencies and the competencies of the graduates will be changed because of technology. So this is another small video, the 5 trends shaping the future of work. Sorry, it cannot? Okay, if not, is it possible? Not working. Okay, leave it. Oh, okay.
are 5 trends that are causing this evolution to happen. 5 trends that are forcing organizations to challenge everything they know about work. These 5 trends are globalization, mobility, millennials and changing demographics, new behaviors, and technology. Globalization is causing the world to become like one giant city. The language that you speak, the culture that you subscribe to, the currency that you transact in, and where you are physically located are all starting to matter much less. This means that organizations can tap into talent anywhere in the world. Mobility is allowing us to stay connected to people and information anytime and anywhere and on any device. This means that work is no longer a place you go to, it's something that you carry with you in your pocket wherever you are. Millennials are expected to comprise 50% of the workforce by 2020 and 75% of the workforce by 2025. Millennials are digital natives that expect and want to work in ways that reflect the year we live in. Most people live in 2015, but work in companies that operate like they are in 1975. Although millennials are driving enormous organizational change, it's important to remember that the future employee is anyone that is changing their behavior and mindset to adapt to the changing workforce. This means it doesn't matter if that person is 22 or 62. New behaviors are rapidly entering our organizations. For example, we are all comfortable living a more public life. We share our thoughts in blogs, post reviews on Yelp, have our entire professional history on LinkedIn, share pictures on Instagram, rant on Twitter, and engage in open conversations on Facebook. In fact, virtually every aspect of business behavior has changed, including the way we share, communicate, collaborate, teach, learn, find information, access technology, and create content. This is forcing organizations to fundamentally rethink and reimagine the way we work. Technologies such as big data, wearable devices, collaboration platforms, the Internet of Things, and cloud computing are enabling us to work in new ways while keeping us more engaged and productive. In the future of work, technology is the central nervous system of the organization that enables everything else to function. Together, these 5 trends combined with an unprecedented war for talent is forcing organizations to shift their mentality from creating a place where they assume employees need to work there to creating an environment where employees want to work there. When you think about the future of work, the organizations that can most effectively make this shift from need to want are the ones who will be able to attract and retain top talent. This means that if your organization doesn't think about and plan for the future of work, then your organization will have no future. Okay. So it means if we are not thinking about the future of work, that organizations, if we are not thinking, that organization will not have any future. Means it doesn't matter the years of the worker, either 22 years old or 62 years, but technology matters. So now organization is looking good people, but near futures, the persons want to work in that organization. So that is the changing things. So we have to produce competent workforce who can perform. So only technical skills is not enough for future jobs. Like foundation skills, STEM is needed. Science, technology, engineering, arts and math. So each and every subjects, this STEM should be a foundation. Then only we can produce competent. Plus, transversal skills. In first paper also he mentioned very clearly, like critical thinking, creative thinking, problem solving and innovative skills is the transversal skills to the STEM. Then plus technical skills, see, core subject skills, digital skills, ICT and Internet of Things. So if these 3 skill set combined together, then it will be future jobs. If one set of skills is lacking there, means there will be no future jobs. TVET competency standard and curriculum for 21st century skills. So if we are talking about 21st century skills or let's say digitization in TVET,
Like curriculum development, we have to always think about the labor market. Labor market study should be a research-based, curriculum should be there. If we have developed some curriculum in 1984 and we are still utilizing that curriculum, means we are ignoring the labor market. Labor market study, industries, subject experts, and contextual reality. We have to these 4 elements for the curriculum development and standard development. And delivery. Well, if we develop very nice, national competency standard or skill standard and curriculum, so for delivery we need competent teacher. If there is no competent teacher, how can we deliver the developed curricula? And appropriate learning environment and knowledge, skills, attitude, KSA. So that is the delivery part. And for evaluation, we have to develop evaluation and certification system based on competency based. So we have to evaluate knowledge, we have to evaluate skills, and we have to evaluate attitude. I think attitude part we are not evaluating. That is very important, because many industries always complain TVET graduates, your graduates are not honest, not intelligent. They always ask home sick leave and home leave. There was one joke in India. One graduate asked 3 times in a year there will be only one father's death anniversary, right? But that employee asked 3 times for the father's, and then they suspended him. Means attitude is like that in our South Asian culture. So that's why attitude part also we have to evaluate and we have to teach them. So to teach attitude, we have to assign them project work, we have to assign them in industry, we have to assign them in community services. Then automatically, like today is Friday, so maybe Friday all polytechnics can stop the let's say classroom learning. You can send them to the community, and many the mosque and Nawaz center reciting centers, they have to serve to the people. Then they will learn about attitude. So that is very important. So in all three level, development, delivery, evaluation, we need digitization. Then only we can transform TVET. Okay, in conclusion, therefore, skills we impart to the graduate in 21st century that must prepare for marketability, employability, and readiness for citizenship, having technical, digital, entrepreneurial, and social skills to address the need of the IR 4.0 and 5.0 and innovations. So then only, so if we do that, so smart TVET, like a previous one, smart TVET policies, laws and plan, inputs like smart NCS and curriculum, smart learning environment, smart teacher, smart management. So I recall the first slide and this last slide, little bit change. If we able to make everything smart, like in process, smart vocational pedagogy, smart evaluation and certification, and output smart graduates. Previous one was just graduates. Now we are talking smart graduates, right? Then outcomes like smart employment, smart living standard, smart social harmony, and smart economy. Like one of the pillar of the smart Bangladesh is smart economy, right? So GDP, if we make a smart GDP, Bangladesh economy will be smart. So smart monitoring and evaluation. So online digitized monitoring and evaluation. No need to get cars from department and go to district for 4-5 days physically. No need. Just digitize your monitoring and evaluation system. Nowadays, chairperson can evaluate from here, each and every classroom, because of digitization. So then only smart Bangladesh will be. If we able to make outcomes smart, then Bangladesh will be smart. So this is the concluding presentation. So like by 2041 or 30, to fulfill our Excellency Prime Minister's vision, carrying by persons that the hand tractor to digital tractor, and if our graduates will able to operate that digital tractor, that will be smart Bangladesh.
and smart, farm, smart agriculture. Okay, thank you. Dhanyabad. Any key prashna? Dhanyabad. Thank you very much. Sir, very excellent presentation. Always you present very smartly and very, very new things are there. So we have lot of information and thinking tools here from your presentation. Now, আমরা এখন আপনাদের অংশগ্রহণ চাচ্ছি। এই অংশগ্রহণটা এমন, প্রথমে আমরা কিছু কোশ্চেন আহ্বান করব আপনাদের কাছ থেকে এই দুইটা প্রেজেন্টেশনের উপর। তারপর আমরা স্পেসিফিক আমাদের কিছু রিসোর্স পারসন আছেন, তাদের মতামত নেব। এইটা আধা ঘন্টার একটা ওয়ার্কশপ হবে। এই মতামত এবং কোশ্চেন আনসার সেশন থেকে আমরা কনক্লুড করব। তারপর আমরা প্যানেলে মধ্যে চলে যাব আমাদের স্পেশাল গেস্টের কাছে। তো আমি প্রথমেই আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে মাইকটা একটু ওদিকে দেন। খুব স্পেসিফিক স্মার্ট প্রশ্নকর্তা হিসাবে প্রশ্ন করবেন, স্পেসিফিক টাইমের মধ্যে যেন উত্তর দেওয়া যায় স্বল্প সময়ে, এবং যিনি উত্তর দিবেন কাকে আপনি প্রশ্ন করছেন সেটাও মেনশন করবেন, এবং যিনি উত্তর দিবেন উনিও স্মার্ট উত্তর দিবেন। Thank you very much. This is Johul Islam, TVET specialist and SBA. Before that, I was a teacher about 30 years in Polytechnic Institute. My question to Mr. Ramkari and also Enamul. Thank you very much for nice presentation. The 30 years I have already passed, and I am also participating at a teachers association and also IDEB. আমরা 30 বছরের বলে আসছে করতে হবে, বাট প্রশ্ন হচ্ছে যে হাউ ডু উই ডু নাও। এনাগুলো একটি ডেঞ্জারাস ডেটা দিয়েছে, 75 to 85 vacant teachers post. My question was how we can prepare a smart classroom and give him the smart citizen to smart product, or how we, and what we do now, just on question, and how we will go the smart Bangladesh. Thank you very much. ছাত্র বলেছে ছাত্র সিস্টেমটি লোক, তো সারি উত্তর দিলে ভালো ছিল, কারণ সারি তো জানে যে কিভাবে আসলে কেন শিক্ষক স্বল্পতা আছে। যে স্যার এনএসডি এর এক্সপার্টও বটে। আমার মনে হয় স্যার আমরা আসলে তো এখানে আলোচনাটা করছি যে কিভাবে সলিউশন করা যায়, সলিউশন স্ট্র্যাটেজি বের করার জন্য। তো আমার মনে হয় স্যার আপনিও আমাদেরকে এই বিষয়ে সলিউশন দিবেন, এবং আমরা কিন্তু আজকে যে প্রোগ্রাম এটা শেষ না, আজকে আমরা আলোচনাটা এনেছি কিভাবে আমরা আসলে টিচার্স পদ পূরণ করতে পারি, এবং টিচার্স পদ পূরণ করাই তো স্যার শেষ না, কিভাবে এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি ফর স্মার্ট টিভেট, সেটা আমাদের জরুরি। সেটাই নিয়ে আপনি স্যার বরং কন্ট্রিবিউট করতে পারেন। থ্যাংক ইউ রামকরির কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এটা উত্তরের জন্য আমরা এই মুহূর্তে কি কাজ করতে পারি। What do we do now? I will address that. Yeah. Thank you, sir. Very valid questions. I think regarding that, as you mentioned, if I remember, you will speak little in Bangla. According to his presentation, 70% are the back-end posts for TVET teacher. How can we produce smart TVET graduates if there is no teacher and not good classroom? His concern is that, and I think that is the issue of everywhere in our region. For that, the government should give higher incentive to the TVET teacher. Like, from the normal salary, the people will not come to be a teacher. If we want to bring competent teachers like engineer, first they want to go to road department, building department, or construction, they will not come to classroom. If you give them, let's say, additional 100% salary, something like that. So many country, in developed country, the teachers get higher salary than government employee. Then only people will come. So incentives should be higher. Like if we have to bring persons from industry to be a teachers,
we have to give them the more payment, compensation than what industry is giving. So teachers should get respectable and sustainable life. Then I think position will be fulfilled. I don't know other reason, maybe some political reason, some public service commission recruitment process. I don't know that, but at least there should be a kind of reward system for the TVET teachers. Then definitely people will come. They need recognition, because teacher doesn't have recognition in our region. The last choice is teaching job. So that is the reason. I don't know here in India and Nepal, but India did very good now. The professor and TVET teachers, the first class teacher get higher than the ministry secretary, 50,000 higher in India. Like 100%. So that is the kind of system they have introduced. So that is the way I think. Thank you, sir. I want to contribute here. There is a TVET action plan already developed in 2018. There is a clause there. A separate recruitment commission should be formed by the government, but yet government is not take any initiative for any recruitment commission. আপনারা জানেন যে প্রায় 18,000 পদ তৈরি করেছে সরকার, কিন্তু এই 18,000 পদ যে প্রক্রিয়ায় পিএসসির মাধ্যমে নিয়োগের সিস্টেম চলছে এবং যে প্রক্রিয়ায় প্রমোশন এবং অন্যান্য কার্যক্রমগুলো চলছে সেটা 2030 সাল পার হয়ে যাবে। সুতরাং সেপারেট রিক্রুটমেন্ট কমিশন গঠন করা এখন একেবারে ফরজ হয়ে গেছে আমাদের জন্য। এই কাজটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এইটা আমাদের রিকমেন্ডেশনে মানতে হবে। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, আপনি আপনার পরিচয় দিয়ে কোশ্চেনটা বলবেন, স্পেসিফিক কোশ্চেন করবেন। Thank you. I'm Faizana Rahman. I came from Yusuf, Bangladesh. So, compared to you guys, I'm new in this section. But my question is to Mr. Ramhari. You told about attitude, skill, knowledge, and attitude. As far I know, attitude is the thing which is byproduct of mindset. And my understanding is we are not doing anything to change our mindset. So, what is the step, or what will be the step to change our mindset according to TVET? Thank you. Very, very good questions, because in most of the TVET institute we are not teaching, or let's say practicing attitude part, but attitude part is not the kind, we cannot say ready-made package for that. That's why, like I can give example, maybe you say, the underprivileged children thinks better how to give attitude for the, orphan people, because you are my guru in that part. The USEP is doing very good. Like I can give example of Thailand. In Thailand, each and every education institute, in the morning they give half an hour Buddhist prayer, and in the evening also they conduct half an hour Buddhist prayer. So in Bangladesh, if we start, let's say Quran, a kind of prayer of the our mosque, like Fridays things, in each and every institutions, based on the religion, like majority is Muslim here, so more time for Muslim prayer things than remaining to Buddhist, Hindu, whatever, then that will start to change attitude of the people. That will teach culture, religion, and in classroom environment also, like a food system, and if you give more community services, group work, rather than only classroom, the attitude part will be developed. So how to partner with industries, how to work in the, like that's why I tell, okay, Friday is book free day or classroom free day. You can send all the students to community for service, somewhere cleaning campaign, somewhere tree plantation campaign, some blood donation campaign. Then attitude will be developed in that way. So religious practices, some yoga, meditation, and bringing success stories, persons to the classroom, then attitude will be developed. So that is the way, whatever I know. Thank you. I think you are better teacher than us, because you are from USEP. Next.
Khan Mohammad Mahmood Hassan. Thank you very much for giving me a chance. I have a question regarding Mr. Arjun's presentations. Basically, as the research says that we are far beyond an IR 4.0. So your presentation says by 2025 we should adopt the IR 5, or we have 10 new skills we should adopt. So what should we do? We should train the new generation on IR 4, or just forget about IR 4 and go on for 2025 or IR 5. This is one question. Secondly, how we can how you can use the new TVET, smart TVET in context of entrepreneurship skills. So give us some examples that how we can use it. Thank you very much. Okay, I think, thank you sir for very good questions. So regarding the entrepreneurship, maybe Enamel can add my answers. So regarding, regarding the 21st century skills, IR 5040, we cannot implement 100%. First, we have to realize our contextual reality. We are in Bangladesh, we are in South Asia, so we cannot forget our contextual reality, our ground reality. So, but we have to give more focus on digital technology, like IR 40 digital things, digitizations, because of the Bangladesh is one of the industrialist country, especially in garment sector and maritime sectors, so agriculture. So we can start from some sector, specific sector, like in industry, most of the industry, they are already introduced IR 40 technology. But our classroom labs are still in 10, right? So there is a gap. That's why there is no employment. That's why employment rate is very low. So why not we have to change, the teaching practice, like pedagogy, we have to partnership with industry. So each and every polytechnic cannot establish labs workshop because of the government budget. So we have to partnership with industry, and maybe we have to introduce apprenticeship model of education. So 2-3 days in institute, 3-4 days in industry, then they will learn new technology there. And like regarding teacher, nowadays many countries, they are not recruiting permanent TVET teacher, part-time. So I am not worried about vacant post, but worry about how you can bring industry expert in your classroom. So you can pay them, part-time teacher. If you put permanent position, let's say electrician or plumber, after 5 years, the present teacher's competency will be absolute, plumbing technology. And you have to close plumbing course and you have to introduce diploma digital technology, means that teacher will be unemployed. So that's why don't worry about permanent post. So I am not recommending to fulfill all permanent posts. You use outside expert, contract teacher, part-time teacher, industry expert, but there should be in classroom, either permanent, part-time, temporary, whatever. That's why it is a economic factor, because we need lot of money. So we have to change our learning environment towards digital. That is obvious, but how we can based on our capacity. So that is the simple answer. And regarding entrepreneurship, this e-shopping, buying, like Amazon, this Alibaba things. These are the example of digital entrepreneurship. So product is in one room, but we can sell everywhere. Even food nowadays, home delivery. So digitization is more important in entrepreneurship. ওকে, থ্যাংক ইউ। আমরা কোশ্চেন আনসার সেশন কি শেষ করতে পারি? I am Niharanjan Das, Principal Graphic Arts Institute. One question from Enamu, how we can do it. Immediately. And another topic, IR is coming. Very tension we are doing. Enamuর যে প্রশ্নটা, how we can do it. আমাদের বর্তমানে
টিভেট পার্সেন্টেজ 17, হওয়ার কথা ছিল 20, আমরা পারিনি, আমরা পিছিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে হারে দৌড়াইতে বলছেন, আমরা তার থেকে পিছিয়ে আছি। সৌভাগ্যের কথা, মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতা নেন তখন ছিল 1%, এখন 70% হয়েছে। আমাদের পারতে হবে, আমরা পারি, তার প্রমাণ পদ্মা সেতু আমরা পারবো। কিন্তু ভয় হচ্ছে এখানেই, আমাদের ডেমোগ্রাফিক ডিভিশন খুব বেশি দিন থাকতে থাকতো না। এখন যদি না পারি, আমরা কখনোই পারবো না। এখন আমাদের চেয়ারম্যান স্যার আছেন, সচিব স্যার আছেন, এখন আমাদের যে মেইন টপিকস, যে আমাদের দক্ষ হতে হবে, পলিটেকনিক ডিগ্রিতে দক্ষ হতে হবে। কিন্তু দক্ষ হওয়ার জন্য আমাদের যে ড্রব্যাকসগুলো আমরা ওভারকাম করতে পারছি না। আমাদের শিক্ষক নেই, যাও কিছু শিক্ষক আছে নন টেক, বাংলা, হিস্ট্রি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, কারণ ম্যাথের টিচার নেই, ফিজিক্সের টিচার নেই, টেক টিচারটা অনেক শর্টেজ। এটা আমরা বারবার বলি, অনেক সময় ভয়ে বলি না, কিন্তু বলতে হবে। কারণ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা স্মার্ট হবো, একচল্লিশে আমরা পিছিয়ে আছি, আমরা যে হারে দৌড়াচ্ছি তাকে কয়েকগুণ দ্রুত দৌড়াইতে হবে। এই দৌড়ানোর জন্য রসদ দরকার, সেই রসদগুলো আমাদের অর্জন করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা স্মার্ট তখনই হব যখন মোর দেন 5G ইন্টারনেট। আমাদের যেটা করতে হবে 100% স্মার্টফোন পেনিট্রেশন থাকতে হবে। কিন্তু বর্তমানে আমরা 1,20,00,000 মাত্র স্মার্টফোন ইউজ করছি, অনেক পিছিয়ে। কারণ আমরা কিভাবে করবো, কিন্তু ভয় পেতে চলবে, আমাদের করতেই হবে। যেমন আমরা গত সেমিস্টারের যে বিষয়টি, বোর্ডের কয়েকজন কর্মকর্তা আছেন, আমরা সেমিস্টার থেকে নিয়ে আসলাম 4 মাসে। আমি তখনও বলেছিলাম যে এটা কি হচ্ছে, এটা আমরা আমাদের পায়ে কোরআন পাচ্ছি, একটু আমাদের পায়ে আমরা কোরআন লেগে দিচ্ছি। কারণ আমরা চাই দক্ষ, কিন্তু দক্ষ হবো কি করে? আমি তো ক্লাস টাইম কমিয়ে দিলাম। একজন টিচার, স্টেপ টিচারদের দুর্দশা, তারা ক্লাস নিচ্ছে না, মানে ক্লাস হচ্ছে না। অর্থাৎ আমরা ঘুরাইয়া হচ্ছে, আরো খারাপ পথে হাঁটছি। কিন্তু আমাদের তো আগেই হবে, মনে ভয় লাগে, কিন্তু আমরা বাঙালি মেয়ে জাতি, আমার ভয় থেকে আমরা সামনে যেতে চাই, আমরা অবশ্যই পারবো। কিন্তু এই পারার যে প্রক্রিয়াটা, সেটা আমাদের একটু স্যার সতর্কভাবে যেতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা মতামত পরে নেব। আমরা কোশ্চেন, আর যদি কোনো বার্নিং কোশ্চেন এবং স্পেসিফিক কোশ্চেন থাকে একটা কোশ্চেন নেব, আর তারপর আমরা মতামত নেব আপনাদের। কারো কোনো কোশ্চেন? স্যার আপনি তো মতামত দেবেন, ওই সময় আপনি প্রশ্নের। আচ্ছা, আমরা এখন আসলে একটু আপনাদের মতামত জানতে চাচ্ছি, যেহেতু এটা ওয়ার্কশপ, ওখান থেকে কিছু ইনসাইট আমাদের দরকার। তো আমি প্রথমেই এটওয়ের সাবেক কনসালটেন্ট এবং বর্তমানে টিবেটের একজন কনসালটেন্সি করছেন বিভিন্ন অর্গানাইজেশনে, আপনি প্রথম থেকেই আমাদের টিবেটের সাথে যুক্ত। এখানে প্রেজেন্টেশনে একটা জিনিস চলে এসছে যে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এই করার জন্য, আমাদের টিবেটের স্মার্ট জায়গা যাওয়ার জন্য গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি এবং গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এইখানে আমাদের কি কোনো ড্রব্যাক আছে বা এটা থেকে উত্তরণের উপায় কি? যদি 1 মিনিট একটু। ধন্যবাদ, খুবই সুন্দর একটা কোশ্চেন করেছে। অবশ্যই কোঅর্ডিনেশনের বড় একটা ল্যাকিং আমাদের রয়ে গেছে জায়গাটায়, কারণ আমাদের কোয়ালিটি আসলে বডি হিসেবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড স্বাধীনতার আগ থেকে কাজ করছিল, মাঝখানে আমাদের প্যারালাল আরেকটা বোর্ড দাঁড়িয়ে গেছে। তার মানে এখানে আমি মনে করি এই যে একটা মূল কোঅর্ডিনেশন, রং কোঅর্ডিনেশন হওয়ার কারণে একটা প্রবলেম হয়ে যাচ্ছে কোয়ালিটি আসলে জায়গা থেকে। আর একটা বড় কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের, বিশেষ করে আমি যদি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডকে ধরি, তারা বাংলাদেশের 23টা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে হয়তো কাজ করে না, হয়তো 4-5টা ডিপার্টমেন্টের সাথে সরাসরি কাজ করে, যেমন বিএমইডির সাথে কাজ করে তারা, এবং তার ডিটির সাথে কাজ করে। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় সরকারি বেসরকারি জায়গাটায় যেভাবে সমন্বয়টা হওয়ার কথা সে জায়গাটা নাই। এটা এক্সটার্নাল কথা বলছি, বাহির এবং ভিতর। এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব আছে। আমরা যদি দেখি যে 4টা যে প্রোগ্রাম আছে, একটা ডিপ্লোমা লেভেলে, একটা আছে বিএমডি লেভেলে, একটা আছে শর্ট কোর্স, একটা এটিবি। সো এই 4টার মধ্যে কিন্তু কোঅর্ডিনেশন নাই। কে কি কোন প্রোগ্রাম করছি
আসলে আমাদের 2011-তে পলিসি হয়েছে, 2022-এ পলিসি যেটা আসছে, এই টোটাল জায়গাটার মধ্যে যে আমাদের কি করতে হবে সেই জায়গাটায় বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডকে যে ড্রাইভটা দেওয়া দরকার, তার প্ল্যানিংটা, এনুয়াল অ্যাকশন প্ল্যান যেটা করছে ডিপার্টমেন্টের সঙ্গে, মিনিস্ট্রির সাথে, স্টেকহোল্ডারের সঙ্গে, সেই জায়গাটা না হওয়ার কারণে আমার মনে হয় যে আমাদের ভালো ভালো রিসোর্সগুলো হারিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা আমরা ইনফরমেশন বা ডেটাবেসটাকে আমরা দিতে পারছি না ডিপার্টমেন্টকে, পলিসি মেকিং এর জায়গায়, স্ট্র্যাটেজির জায়গায় বা নতুন কোনো প্রজেক্ট আসে সেই জায়গাটায়। এই জায়গাটাকে যদি আমরা একটু ঠিক করতে পারি, আমরা তো সবাইকে ঠিক করতে পারবো না, আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে যদি এই জায়গাটা শুরু করতে পারি বোর্ডলি, আমি এই জায়গায় বলবো একটা সেন্ট্রাল ডেটাবেস, আমার এই জায়গায় সাজেশন থাকবে লেবার মার্কেট স্টাডি ভ্যারি ইম্পর্টেন্ট। লেবার মার্কেট স্টাডি সেন্ট্রালি হচ্ছে না, হয়তো আইএলও কাজ করছে, আইএলওর মধ্যে করে লেবার মার্কেট স্টাডি করে একটা দিচ্ছে, এডিবি কাজ করছে, এডিবির মধ্যে লেবার মার্কেট স্টাডি করে দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার কারেন্ট কনটেক্সটে প্রাইভেট সেক্টরে বা ইন্ডাস্ট্রির কি জায়গাটা দরকার এটা কিন্তু আমরা কেউ ভাবছি না। তার মানে বিটিভি এখন ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এই জায়গাতে লিড দিতে হবে তার ইন্টারনালি, ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন জায়গাটা আমার মনে হয় সমস্ত কাজগুলো করাটা কিছুটা হলেও আমরা শুরু করতে পারবো। থ্যাংক ইউ ফিরোজ ভাই। আমাদের এখানে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের শামীম আহমদ, ইঞ্জিনিয়ার শামীম আহমদ আছেন, উনি আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওখানকার রিপ্রেজেন্টেটিভ। আমি ওনাকে প্রশ্ন করছি, বর্তমানে টিচার্সদের যে এডুকেশনাল কোর্সগুলো ওখানে চলছে, ডিপ্লোমা এবং ডিগ্রি, আপনি কি মনে করেন এগুলো এখন মার্কেট রেসপন্সিভ এবং জনপ্রিয়? এবং সেটা করার জন্য কি করতে হবে? 1 মিনিটের মধ্যে একটু ইনপুট দেবেন। সবাইকে অনুরোধ করছি 1 মিনিটের মধ্যে ইনপুটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, সুন্দর আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ, আমি ইঞ্জিনিয়ার শাহিন হাসান। আমি দীর্ঘ 8 বছর ধরে টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজে কর্মরত আছি। আমার এই 8 বছরের অভিজ্ঞতাতে আমার যা হয়েছে তাতে আমাদের কারিগরি মানে ভবিষ্যতে ফিউচার যেটা খুবই অন্ধকার। আপনি এখন বলেন টিচার্স ট্রেনিং কোর্সগুলোতে ডিপ্লোমা এবং ডিগ্রি, ওই প্রসঙ্গে আমি আসতেছি। ওইখানে আমাদের 2টা ধরনের ট্রেনিং আগে আমরা করাতাম, একটা হলো ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, একটা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা ছাত্র পাচ্ছি না। কেন ছাত্র পাচ্ছি না? আমাদের তো টিটির থেকে তো টিচার দিতে হবে, টিটির থেকে টিচার শর্ট, তারা পলিটেকনিক থেকে আনতে পারতেছে না। এখন ইনপুট যদি না হয়, টিচার যদি না আসে, তাহলে আমরা কি করব? এখানে একটা ডিপি থেকে একটা প্রবলেম, আর একটা ওনারাই তো আবার ওই 1 বছর পরে বিএসসি থেকে ভর্তি হয়, তার 2 বছর লাগে। দেখা যায় যে ইনপুট যদি না থাকে তাহলে বিএসসি আমার ছাত্র নাই। আচ্ছা, ছাত্র না থাকার কারণ এই দুইটা না, এইটা জনপ্রিয়, এই কোর্সটা জনপ্রিয় করার জন্য এমনি ফ্রি সার্ভিসেও তো লোক আসে না। আমার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর কি, মানে ডিন কমিটিতে গত সপ্তাহে সেখানে কথা হচ্ছে যে 3 বছরের ডিগ্রি বিশ্বের কোথাও নাই। যেমন ডিগ্রি থেকে 1 বছর এবং বিএসসি থেকে 2 বছর, এই 3 বছরের ডিগ্রি বিএসসি মানে এই ধরনের ডিগ্রি বিশ্বে কোথাও নাই। এইখানে এই অবস্থা কেন? এই ডিগ্রি করবে যারা ওইখানে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব ছিলেন, তারা এই জিনিসটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরদের সাথে বা ডিনস কমিটিতে তুলে নেন না, তোলার কারণে ওই তারা বলতেছেন যে না, এই ধরনের ইটা থাকা চলবে না, হয় এটা আপডেট করতে হবে, আপনাকে এটা বাদ দিতে হবে। আপনাদের আমরা মানে হেল্প চাচ্ছি স্যার। আচ্ছা, এই জি শামীম সাহেব, স্যার 3 বছরের ডিগ্রি কোথাও নাই, এটা কিন্তু ওটা কোনো ডাটা পৃথিবীর না নিয়ে ব্যাপারটা বলেছে। টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে আমাদের গ্র্যাজুয়েশনটা 2 বছর কেন হয়েছে? কারণ তারা 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করার পরে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে আবার 1 বছর ডিপ্লোমা করার পরে কিন্তু 2 বছর, তার মানে কোর্সটা হয়ে যাচ্ছে 3 বছরের। তাহলে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে 3 বছর আবার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে কোর্স করার পরে সে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে না, এইটা ইন্টারন্যাশনালি কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে না, যেটা পাবে না। আমি উদাহরণ দেই, অস্ট্রেলিয়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে, ইভেন মেলবোর্ন পলিটেকনিক, সরকারি পলিটেকনিক অস্ট্রেলিয়া,
তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স হলো 2 বছরের, 2 বছর করতে হয় তাদের, 2 বছরে গ্রাজুয়েশন পায়, এবং পৃথিবীর অনেক দেশে, জার্মানিতেও তাই। তো বাংলাদেশের 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স যারা করে তাদের আসলে গ্রাজুয়েশন ডিগ্রি হওয়া উচিত 2 বছরের, কিন্তু বাংলাদেশে এটা কোনোভাবেই বিবেচনায় নিচ্ছে না। একটা শিক্ষানীতি 2010-এর যদিও একটা সুপারিশ আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বুয়েট সহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ক্রেডিট ট্রান্সফার করে ক্রেডিট ওয়েভার দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিতে হবে। টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টরেটের এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ফাইট করা উচিত, যুক্তি দেওয়া উচিত, কোর্স কারিকুলাম সম্পর্কে তাদের ধারণা দেওয়া উচিত যে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে 2 বছরই ডিগ্রি এবং সেটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইঞ্জিনিয়ার এটা হতে হবে। হ্যাঁ, এইখানে আপনার যদি ওই 2 বছরের কোর্স কারিকুলামে কন্টেন্টে কোনো পরিবর্তন করতে হয় ইউ ক্যান, সেটা করতে পারেন। কিন্তু ডিগ্রেশন নিয়ে প্রশ্ন পুরোভাবে আপনারা একমত হবেন না যে এখানে 4 বছরে সে এখানে 4 বছরের কোর্স করতে হবে আবার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে, এটা কিন্তু ঠিক না। ওখান থেকে এই কথা বলে স্যার বিসি মহোদয় নিজেই বলছে যে বিসি মহোদয় তো অতটা হয়তো জানে না, এই মানে আমাদের হিস্ট্রিটা জানে না। তখন আমরা তখন বললাম যে স্যার এটা আপনি পাকিস্তান আমলের মানে ডাটা আপনি দেন। শামীম সাহেব, আমরা এই বিষয়টা নিয়ে, এটা একটা রিকমেন্ডেশন আমাদের আজকের ওয়ার্কশপে থাকুক, এই বিষয়টা নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করে কি করা যায় সেটা নির্ধারণ করব। এই ব্যাপারে আপনারা আমরা যৌথভাবে কাজ করব। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি একটু হুমায়ুন কবির সাহেব, খন্দকার হুমায়ুন কবির, সংযুক্ত কর্মকর্তা, সহকারী পরিচালক এবং ডিটি, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, উনি ওখানকার ট্রেনিংয়ের দায়িত্বে আছেন। তা আমাদের শিক্ষকদেরকে এখন কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বুনিয়াদী প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। এই বুনিয়াদী প্রশিক্ষণগুলো শিক্ষকরা ক্লাসরুমে গিয়ে পারফর্ম করার জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে, এবং এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা, খুব সংক্ষেপে। আমাদের যে বুনিয়াদী প্রশিক্ষণগুলো হয় বিআরএমে, সেগুলো সাধারণত আমাদের তাদের যে কিছু চাকরিগত কিছু যে নিয়ম কারণ, তারপরে প্রশাসনিক কিছু এই বিষয়গুলো সাধারণত তাদের ট্রেনিংগুলো হয়। তাছাড়া আমাদের কারিগরি কিছু একটা পার্ট থাকে, ওইখানে কারিগরি সম্পর্কে তাদের কিছু ধারণা দেওয়া হয়। মূলত এটা বুনিয়াদী প্রশিক্ষণটা তাদের চাকরির যে নিয়ম নীতি পুরাই দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে আপনার একাডেমিক কোনো ট্রেনিং না, যে আপনাদের যে বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী তারা যে একাডেমিক কোনো তারা নলেজ গ্যাদার করতে হবে। তবে আমাদের আপনার যে দেখা যায় কিছু পূর্বে আপনাদের কিছু এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল যে 2 মাসের ট্রেনিং করানো হয়েছিল, সেটা পুরাটাই হচ্ছে আপনার একাডেমিক বেস। সেখানে আপনার ওই যে যেমন যারা সাবজেক্ট বেস ট্রেনিং, পুরোপুরি 2 মাস সিভিলের বিষয়গুলোর উপরে আপনার তাদের যে ডিপ্লোমা যে কারিকুলাম আছে তাদের 2টার উপর ডিসপ্লে করে ট্রেনিং দেওয়া হচ্ছে। এরকম ভাবে আপনার, তবে এটা সবসময় সম্ভব হয় না। গত আপনার করোনার সময় যখন প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, সেই সময় আপনার এই 2 মাসের একটা সময় সুযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিষ্ঠানগুলোতে টিচার খুব কম, তাদের জ্ঞান কম বা সময় আনা যায়। থ্যাংক ইউ। আমি এখন শাহিন কাউসার সাহেব, উনি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে দীর্ঘদিন আছেন এবং উনি এখন অ্যাসেসমেন্টের দিকটা দেখাশোনা করেন। তো ওনার কাছে প্রশ্ন, আমরা যে প্রক্রিয়ায় বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে কারিকুলাম ডেভেলপ করি এবং যে প্রক্রিয়ায় আপনার সেকশন ট্রেডিশনাল সিস্টেমে অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়, এইটা স্মার্ট গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ? ধন্যবাদ আমাকে বিজ্ঞজনের সাথে সুযোগ দেওয়ার জন্য। আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে প্রথমত আপনার কোশ্চেন হলো কারিকুলাম ডেভেলপমেন্টে এবং অ্যাসেসমেন্ট সিস্টেম এবং অ্যাসেসমেন্টে। আমাদের অ্যাসেসমেন্ট কারিকুলাম ডেভেলপমেন্ট একটা এমন প্রক্রিয়া হয়ে গেছে যেন আমাদের 5 বছর পরে করতে হবে একটা রুটিন ওয়ার্ক, কিন্তু রেগুলার যে এটা ফিডব্যাক এনে আমরা করব
ওইরকম ভাবে না, বিষয়টা এরকম 5 বছর পরে পরে আমরা করে থাকি এবং অনেকটা এই স্টাইলে যে 5 বছর পরে, কিন্তু এটা একটা ডাইনামিক হওয়া উচিত। আর অ্যাসেসমেন্টের সিস্টেমে আমরা বিটিভিতে 2 ধরনের, আপনি জানেন, আপনি আছেন হলো সিবিটি এন্ড সিস্টেমে আর ট্রেডিশনাল সিস্টেমে আছে। এখন যে প্রবলেমগুলো আসছে যে অ্যাসেসমেন্টে আমাদের যেহেতু আসন সংখ্যার বিপরীতে অ্যাসেসমেন্ট করার জন্য, যেমন আমাদের কারিকুলামের ক্ষেত্রে পরিবর্তনটা অনেকটা যথাযথ বা কাছাকাছি গেল, অ্যাসেসমেন্টে আমরা যথাযথ যেতে পারছি না। ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ গ্রাফিক আর্টস ইনস্টিটিউট উনি বলেছেন যে আমাদের 6 মাসের সেমিস্টারকে আমরা করোনা পরবর্তী সেশন জট কমানোর জন্য 4 মাসে নিয়ে আসছি। তো দেখা গেছে যে তখনও আমাদের উপরে চাপানো হয় যে তাড়াতাড়ি পরীক্ষা শেষ করেন, পরের সেমিস্টার শুরু করতে হবে। এখন অ্যাসেসমেন্টের যেই পার্টগুলো আসবে, একটা স্টুডেন্টের যেসব কম্পিটেন্সিগুলোকে আমাদের থেকে বের করে নিয়ে এসে আমরা একটা সার্টিফিকেশন করা উচিত, আমার মনে হয় যেন এই জায়গাটাতে আরো একটু মনোযোগ দেওয়া উচিত এবং আমাদের কিছু ঘাটতি আছে অবশ্যই। এবং আমরা যদি বলি যে এমনিতেই তো স্টুডেন্ট দেখলাম যে 70% দেখেন শিক্ষকের সংখ্যা, তা আমরা সেই প্র্যাকটিক্যালগুলো যেমন করাইতে পারি না যথাযথভাবে অনেক জায়গায়, আবার এগুলো 1 সপ্তাহ দেয় হলো ডিপ্লোমার ক্ষেত্রে। যদি আমি বলি ডিপ্লোমার ক্ষেত্রে মাত্র 1 সপ্তাহ আমরা পরীক্ষার সুযোগ দিই, এতগুলো স্টুডেন্টকে এই কম সময়ের মধ্যে অ্যাসেসমেন্ট করা এটা সম্ভব হয় না। আমি অনেকগুলো জায়গাতে গিয়েছি এবং তারা বলছে যে এটা আসলে এইভাবে সম্ভব হয় না। আমি এবার অন্য সময় 3টা ঈদ হতো, এবার 4টা গ্রুপে দিছি যে প্রতিদিন 4 পেজ করে পরীক্ষা নিতে পারবে 4টা টাইমে। তো তারপরও দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠানে এটা সম্ভব হবে না। আবার অ্যাসেসমেন্টে করার জন্য যে পর্যাপ্ত পরিমাণ আমাদের যন্ত্রপাতি সে সময়, সেটা অনেক জায়গাতে। ধন্যবাদ, আমরা এটা পেলাম। একটুখানি আরেকটা টিটিটিসির বিষয়টা যেহেতু আমি দেখি এটা অনেক আগের, সেই 2006 সালের থেকে, এবং বর্তমানে 12, 13, 16 জন ছাত্রের বেশি হয় না। তো এটা খুবই একটা মানে আমাদের জন্য একটা অনেক সময় বিব্রতকর অবস্থায় হয়। তো এটাকে দ্রুত পরিবর্তন করে আমাদের শিক্ষকদের যে সত্যিকার অর্থে কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটা মাত্র স্থান, এটাকে আমরা একেবারে পঙ্গু করে রেখেছি বলার জন্য। আচ্ছা, এই পঙ্গু যে হয়ে আছে এইটার জন্য স্টেক হোল্ডার হচ্ছেন ওনারা, স্টেক হোল্ডার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিটি। আপনি আমি যদি ডিপিন ট্যাগটাই ধরি, আমার ডিটিটা কিন্তু এখানে একটা মেইন ফ্যাক্টর, মূল দায়িত্বটা কিন্তু সেখান থেকে নিতে হবে। আমি অনেক বছর যাবতই বলে আসছি যে যারা ডিপিন ট্যাগ করবে তাদের বেনিফিটটা কি। তাদের 1 নম্বর হলো তাদের একটা, এটা করার পরে তাদের একটা আর্থিক বেনিফিট তাৎক্ষণিকভাবে দিতে হবে, তাইলে সেখানে তাদের করার জন্য আগ্রহী হবে। এটা সরকারি এবং বেসরকারি, কারণ আমি শুধু যদি টোটাল সরকার ইকে ধরি তাহলে কিন্তু সরকারি যেমন আমার টেকনিক্যাল এডুকেশনে আছে, বেসরকারিতে কম না, তাহলে বোধ শিক্ষকদেরকে আমাদেরকে কিন্তু আগে নিতে হবে বিষয়ে। আচ্ছা, আমাদের যে নীতিমালা, শিক্ষক নিয়োগের যে নীতিমালা, সেইটার মধ্যে আমরা ডিপিন ট্যাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, এই কথাটা ঢোকানো প্রয়োজন বোধ করছেন কিনা? অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। ওইটা কার্যকরী হয় না। আচ্ছা, আমাদের মধ্যে আমরাও পাইছি, যারা ডিপিন টেক করেছে তাদের কিন্তু হায়ার স্কেল দেওয়া হচ্ছে। সমস্যাটা অন্য জায়গায়, ইঞ্জিনিয়ারিং বা সবকিছু দেওয়া হচ্ছে, সমস্যা নেই। সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গাটা হলো যে কথাটা আপনি বললেন যে আপনার টিচার কম, আপনার কাছে যখন এখন টিচার চাচ্ছেন দেওয়া হচ্ছে বা ডিজিপিসি সিলেকশন দিচ্ছে, তখনই রিকোয়েস্ট করছে যে না আমার আই হ্যাভ নো টিচার বা আই হ্যাভ নো আই হ্যাভ ফিউ টিচার, বাট আমার পক্ষে দেওয়া সম্ভব না, ফলে দিচ্ছে না। এটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষকদের প্রতিনিধি, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি জিএম আক্তার। ওনার কাছে প্রশ্ন, স্মার্ট পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার ব্যারিয়ারগুলো একেবারে স্পেসিফিকভাবে আপনি উল্লেখ করতে পারবেন একটু 1 মিনিটের মধ্যে? ব্যারিয়ারগুলো আপনার রিকমেন্ডেশনটা রেকর্ডেড হচ্ছে এবং আমরা সেটা উপস্থাপন করব। পয়েন্ট আকারে পয়েন্ট। ধন্যবাদ স্যার আজকের এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে স্যারের যে একটা প্রেজেন্টেশন দেখলাম যে স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট টিভেট করার জন্য 1 নম্বরে দেওয়া আছে কারিকুলাম।
তো কারিকুলামটা হচ্ছে যে আমাদের এখানে কারিকুলাম যেটা আছে ইন্ডাস্ট্রির সাথে এই কারিকুলামটা আসলে মানে সামঞ্জস্যতা নাই, কম। কারণ ইন্ডাস্ট্রি কোনো ছাত্রদেরকে বা ভিজিট করতে দেয় না। এটা অবশ্যই একটা করা দরকার যে শিল্প মন্ত্রণালয় সহ সরকারের একটা অর্ডার থাকা দরকার যাতে এই ছাত্ররা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেতে পারে এবং এই প্র্যাকটিক্যাল বেজ এই কাজগুলো করতে পারে। এটা বাংলাদেশে একটা প্যাকেজ আছে এবং এখানে বোর্ডের যে কারিকুলামগুলো হয় এই কারিকুলামগুলো আমার মনে হয় যে একটা টাইম দেওয়া দরকার যে আগামী বছরে এটা করবে। এটা দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে যারা লোকজন আসে সময় দেন, অল্প সময় কাজ করে যায় এবং বোর্ডের কিছু কর্মকর্তা নিজের পরিচিত লোক নিয়ে এসে সিলেবাস করে, যার জন্য এইটা একটা সবচেয়ে খারাপ অবস্থা। এটা ভালো কারিকুলাম, এই জন্য কারিগরি শিক্ষা বোর্ডের এটা আউটপুটটা ভালো হয়। 2 নম্বর যেটা আছে সেটা হলো মানে টিচারদের স্মার্ট হইতে হবে। স্মার্ট হইতে তার জন্য আপনারা যারা মানে অলরেডি জানেন যে 85% শিক্ষক পদ শূন্য। তো এখানে স্মার্ট হওয়া মুশকিল। একজনের লোড যে জায়গায় মানে আমি যখন ছাত্র ছিলাম আমার স্যার দেখতাম 8টা 5 মিনিট জে মাক্তার সাহেব একটু ব্যাখ্যা না করে আপনি স্পেসিফিক পয়েন্টগুলো বলেন। স্যার পয়েন্টই স্যার একটু ব্যাখ্যা না দিলে বোঝা যায় না। যেমন আমার স্যার বলতো 8টার সময় 8টা 5 ক্লাস লাগাই দিত, মানে শিক্ষানি লাগাই দিত যে ভিতর থেকে আর কেউ ঢুকতে পারবে না, বাইরে হতে পারবে না। টিচারদের এই পরিমাণ লোড দেওয়া থাকে, এই লোডের কারণে এক ক্লাস থেকে আরেক ক্লাসে দৌড়ে যাওয়া চিন্তা ওভারলোড, ব্যাস ওভারলোডেড টিচার। তারপর বলেন এরপর একটা বিষয় থাকে। স্মার্ট ক্লাসরুম যেটা 1955 সালের যে বিল্ডিং আছে ঢাকা পলিটেকনিক, এটা বারবার বলি আসছে 120 জনের জন্য যে বিল্ডিং, আজকে 12,000 11,000 ছাত্র, এখন 18টা ক্লাস তাতে শিক্ষক দিয়েছে কেউ স্মার্ট আমাদের ল্যাব হতে হবে। স্মার্ট ল্যাব হওয়াটা খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর একটু সময় লাগবে। কারণ আমরা সিঙ্গাপুরে ট্রেনিং এ যখন দেখছি প্রত্যেকটা ছাত্রের হাতে মোবাইল, স্মার্টফোন থাকতে হবে, টিচারের কাছেও ইন্টারনেট ফ্যাসিলিটি সহ ফ্যাসিলিটি গুলো থাকতে হবে, যে তাদের কাছে ল্যাপটপ সহ সকল সুযোগ সুবিধাগুলো থাকতে হবে। এই কাজগুলো যখন হবে তখনই স্মার্ট ক্লাসরুম হবে, তার আগে স্মার্ট ক্লাসরুম হবে না। ঢাকা পলিটেকনিকে একটা ক্লাস হয় আর 5টা রাস্তায় দাঁড়ায় থাকে, এটা সম্ভব না। আর আরেকটা বিষয় বলা আছে সম্ভবত স্মার্ট ম্যানেজমেন্ট যেগুলো আছে, ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে। ম্যানেজমেন্টও আমাদের স্যাররা যারা আছেন তাদেরকেও আর একটু সক্ষম হইতে হবে, মানে ক্লাস এই জিনিসগুলো যখন আমাদের টিচারগুলো ফুলফিল হবে তখনই আমাদের এই কাজগুলো হবে। আর ওই যে স্যার ইনক্রিমেন্টের যে বিষয়টা ডিপিং থেকে কোনো টিচারকে পড়ার অনুমতি দিচ্ছে না, এবং যারা ইনক্রিমেন্ট একটা পেয়েছে এবং তাদেরকে চিঠি দিয়েছে, এখানে যে সিদ্দিক স্যার আছে ওনাদেরকে চিঠি দিয়েছে যে ইনক্রিমেন্ট যারা নিছে ওই ইনক্রিমেন্টের টাকা ফেরত দেওয়ার জন্য বলছে। এইটা দিলে এই টিভেট সেক্টরে এই ডিপিং থেকে এইটাকে করতে আসবে না। এটা পড়তে আসার জন্য আগ্রহ সৃষ্টি করতে হবে এবং একটা ইনক্রিমেন্ট বা কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। লামিয়ারি স্যারও বলছে যে শিক্ষকদের একটা মানে বেসিকটা একটু উন্নত বা বেশি থাকতে হবে, যার জন্য শিক্ষকতার পেশায় মানুষজন আগ্রহ ফিল করে। এখন বিসিএস থেকে যে শিক্ষকগুলো আসতেছে এগুলো জোর করে আসতেছে, বিসিএস এ ফেল করতেছে, এখন কোথাও চাকরি পাচ্ছে না, এরা এক্সট্রা এই মানে পলিটেকনিকে টিচার আসার জন্য তাকে অবশ্যই মানে টিচার অনুযায়ী আসলে ওইটার জন্য যারা ফিক্স থাকবে যে আমরা শিক্ষকতা পেশায় আসতেছি, তাহলে এই পেশার প্রতি মানে গুরুত্বটা বাড়বে, এই মানে পেশার প্রতি শ্রদ্ধা বোধ বাড়বে। ধন্যবাদ। শ্রদ্ধা বাড়ার কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ। আপনি এটাই বুঝাতে চাইলেন যে আলাদা শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, তাহলেই শিক্ষক হওয়ার জন্য লোক আসবে। আচ্ছা, এখন আমাদের মাঝে আছেন আমাদের এই আইডিবির রিসার্চ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের কো চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন। ওনার কাছে আমার প্রশ্ন, একজন স্মার্ট টিবেট গ্রাজুয়েটের কি কি অ্যাট্রিবিউটস বা গুণাবলী থাকা দরকার? Bismillahirrahmanirrahim. As Dr. Ramhari mentioned that Smart Bangladesh must have 4 pillars. So, a TVET smart graduate must have digital literacy, number 1. And second is the smart tools and equipment. The tools and equipment that we are using today is not sufficient for a smart graduate, because smart graduate may employ in any country. So number 1, digital knowledge.
and smart tools and equipment, and at the same time knowledge and skills on smart technology, I think. Thank you very much. ধন্যবাদ। আমার একজন ছাত্রী গতকাল আমাকে মেসেজ করেছে যে স্যার আমরা প্রতি বছর টেন্ডারে প্রচুর টাকা আসে সরকারের কাছ থেকে, টেন্ডারে যে মালামালগুলো কিনি সেগুলো এতই নিম্নমানের সরবরাহ করা হয় বাধ্য হই আমরা নিতে, তারপরে এগুলো 6 মাসের মধ্যে এগুলো ব্যবহার অযোগ্য হয়ে যায় এবং আমরা আসলে প্রকৃতপক্ষে কোনো প্র্যাকটিক্যাল পলিটেকনিকে করাতে পারছি না, কারণ ওই যন্ত্রপাতির উপর আমাদের কোনো প্রশিক্ষণ নাই। আধা ঘন্টা এই মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে ছিল, আমি এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিছুক্ষণ পরেই দেখি এটা ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ সে ডিলিট করে ফেলেছে। কেউ তাকে এই ভয় দেখিয়েছে যে ওনাদের কাছে এগুলো উপস্থাপন করা তোমার চাকরির জন্য ক্ষতিকর হবে। তো আমরা এই একটা অবস্থার ভিতরে আছি। তাহলে এই যে কেনাকাটা যন্ত্রপাতি আনছি, যন্ত্রপাতি সম্পর্কে প্রশিক্ষণ নাই, এই অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকার মধ্যে নিহার রঞ্জন স্যার আমাদের আছেন, সারা বাংলাদেশের সিচুয়েশন উনি জানেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে? খুব সংক্ষেপে স্যার। যেটা বললেন যে মালামাল আমাদের ভালো দিচ্ছে না, এটা সব ক্ষেত্রে সঠিক নয়, মালামাল তো আমরা বুঝিনি, কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, বুঝে নিতে বাধ্যও হই। বাধ্য না, ওইটা যেমন আমি বলতে পারি আমি দাবি করতে আসার পর আমাকে কোনো কন্ট্রাক্টর পরীক্ষা করতে পারে দেওয়ার ফার্স্ট আইডি, কারণ আমি তো এই পরিস্থিতিতে এটা কোনো এটা ঠিক না, কারণ এটা যদি কেউ ফেলুর হয় তাহলে ওই কিছু অযোগ্য তার জন্য ওনার তো সাপোর্ট আছে। আচ্ছা, এমনটা স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, এমনটা করা যায় না যাদের থেকে মালামাল কিনবো তারা অবশ্যই 15 দিন বা 1 মাসের প্রশিক্ষণ দিয়ে দিবে এই আমাদের টিচারদেরকে? ওইটা যদি আমরা টেন্ডারে উল্লেখ করে দিই তাহলে বাদ করো দরকার নেই, আমার মাল কিনছি ওইটা অনেক ক্ষেত্রে সঠিক নয়, ওইটা হয়তো দুই একটা ক্ষেত্রে করতে পারে, সব ক্ষেত্রে নয়। হ্যাঁ, আমাদের যে সমস্যাটা আমাদের যে লোকবলের অভাব, আমাদের টিচার অভাব, যেমন আমাদের আরেকটা ইস্যু হয়ে আসছে যে আমাদের ক্লার্ক হিসেবে নিয়োগ, এবং আমি চেয়ারম্যান স্যার এবং শরীফ স্যার আছেন, আমার মনে হয় যত দ্রুত সম্ভব আমাদের যে নিউলি ক্লার্ক হিসেবটা এখন তো নিউলি না, যে বছর যে হয়ে গেছে তারা কিন্তু স্যার কিচ্ছু পারে না, কিছু করেও না, অধিকাংশতে তারা ফেলে উঠে, তাদেরকে যে কোনোভাবে আমাদের ট্রেনিংটা দিয়ে দক্ষ করে ফেলতে হবে স্যার, আমাদের বোঝাই নিতে স্যার। এই ব্যাপারে এটা খুব একটা ভালো প্রস্তাব। যেসব ক্রাফট ইনস্ট্রাক্টর যেভাবেই হোক নিয়োগ হয়ে গিয়েছে, এখন তাদেরকে আপ স্কিলিং এন্ড রিস্কিলিং করে আমি অনুরোধ করছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং দিয়ে তাদেরকে সার্টিফাই করা দরকার। এই নিয়োগকৃত ক্রাফট ইনস্ট্রাক্টরদের স্কিলিং আপ স্কিলিং করে কোনোভাবেই এই শপের যোগ্য করে গড়ে তোলা যাবে না। আমরা আমাদের স্পষ্ট কথা গভর্নমেন্টের কাছে আমরা আইডিবি থেকেও বলেছি এবং সবারই পদক্ষেপ নেওয়া উচিত, তাদেরকে উইথড্র করে তাদের ওই সাবজেক্ট যেখানে আছে, যেমন আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে 6 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত যে ক্লাস, সেখানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবটা আছে, আর এদের নিয়োগ দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যারা মাস্টার্স করছে তাদেরকে। অতএব তাদেরকে গভর্নমেন্ট একটা প্রক্রিয়াতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যদি শিফট করে টিচার হিসাবে, তাহলে এই লোকগুলো মর্যাদার সাথে শিক্ষকের মর্যাদা নিয়ে সেখানে চাকরি করতে পারবে, পলিটেকনিকটাও রক্ষা পাবে। খুব ভালো একটা রিকমেন্ডেশন। আমরা এটা ক্রাফট ইনস্ট্রাক্টরের এই নিয়োগ বিধি পরিবর্তন কইরা আগের মতো এইচএসসি ভোকেশনাল এডুকেশনের যে সাইড, যে এইচএসসি ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল যেটা ছিল আগে, এইচএসসি ভোকেশনাল পাস তাদেরকেই এই ট্রেড ইনস্ট্রাক্টর হিসাবে ক্রাফট ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ দেওয়া হবে, আর এসএসসি ভোক হলে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেইটাই ইনক্লুড হওয়া উচিত পলিটেকনিকের জন্য এই ক্রাফট ইনস্ট্রাক্টর পদে। এটা ট্রেনিং দিয়ে তাদেরকে এই তার যে অ্যাটিটিউড চেঞ্জ করা যাবে না। এরই মধ্যে আমার মনে হয় যে আমাদের সচিব মহোদয় কথা বলবেন, প্রধান অতিথি কথা বলবেন, ওনাদের কাছে আমার একটি অনুরোধ রেখে আমি শেষ করি, সেটা হলো যে করোনায় কিন্তু গোটা বাংলাদেশের গোটা শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুই টেকনিক্যাল এডুকেশন না, এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব। আপনারা দেখেন আমরা আমাদের কোর্সটাকে 4 বছরের সেমিস্টারে নিয়ে আসছি 4 মাসে, অথচ আপনি দেখেন বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় একটি দিনও তারা কমায়নি, একটি দিনও কমায়নি। আমি সাধুবাদ জানাই তাদেরকে
যে তারা শিক্ষার্থীর ক্ষতি করতে যায় নাই। আমরা যা করছি ডেস্ট্রয় করছি, আমাদের গ্র্যাজুয়েট জীবনটাকে শেষ করে দিচ্ছি। 6 মাসে যে কোর্স শেষ করা যায় না, সেই কোর্স 4 মাসে কিভাবে শেষ হয়? তারপরে নাই শিক্ষক। আপনারা যে সর্বনাশটা করে ফেলছেন এই ডিপ্লোমা কোর্সকে 4 মাসে সেমিস্টার এনে, এইটাকে দ্রুত এই কামিং সেমিস্টারে রিমেডি করেন। কোনোভাবেই একটি দিনও আর যেন ছেলেদের ক্ষতি করা না হয়। স্যার, আমরা আর 2 মিনিট কথা শুনে আপনাদের প্যানেলে চলে আসবো। না প্লিজ, আমাদের ফারুক হাওলাদার স্যার আছেন, উনি আইডিবির কো চেয়ার। আমি আর এক মিনিট যেহেতু ইস্যুতে চলে আসছে, আমাদের বিষয়টা হচ্ছে স্যার আছেন, সুদীপ স্যার আছেন, এই জন্য আমি বলতে চাচ্ছি আমাদের যে দক্ষতার যে অভাবটা, বিশেষ করে ছাত্রদের যে ক্লাসে আসে না, যে কথাটা অনেকে বলে না, 80% হাজিরা থাকতে হবে। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে 80% হাজিরা কত ছাত্র করে, এটা যথেষ্ট সন্দেহজনক। এই জন্য একটা স্যার আমি যে রিকোয়েস্টটা করবো স্যার, একটা উদ্যোগ নেওয়া হয়েছিল জহির সাহেব যখন ছিল, স্যার যদি অ্যাটলিস্ট 2-3টা প্রতিষ্ঠানে পাইলটিং করা যায় যে ডিজিটাল হাজিরার মাধ্যমে। কারণ যদি ছাত্রদেরকে ক্লাসে না আনতে পারে, সেমিস্টার বাড়ায় কি হবে? ছাত্ররা তো ক্লাসে আসতে চাচ্ছে না, এবং সারা বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেকে ভয়ে বলে না, অথবা অনেকে ইচ্ছা করে বলে না, কিন্তু ছাত্ররা কিন্তু ক্লাস করে না স্যার। কিভাবে ক্লাসে আনা যায় স্যার, ওই বিষয়টা একটু ডিজিটাল হাজিরার মাধ্যমে হোক, যেভাবে হোক একটু স্যার পজিটিভ ভূমিকা আশা করছি স্যার। ধন্যবাদ। আমাদের আইডিবির রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের কো চেয়ারম্যান এবং আইইউটির প্রফেসর ফারুক হাওলাদার স্যার, আপনি স্পেসিফিক 2-3টা রিকমেন্ডেশন করেন আমাদের জন্য। এই যে সিচুয়েশন পুরোটাই আপনার নখদর্পণে আছে, কি করা উচিত? ব্যাটারি হয়েছে, এমনি বললেও চলবে। Thank you for inviting me. So, Dr. Shah Muzimbar, give me 1 minute time. I would like to say, to come from Gazipur to this place, I took 3 hours traffic jam. So, 1 minute is not enough because I want to give this opportunity, but I will take time and make it very short as possible. At first, I would like to assist our principal in research from Technical Research Training College. He raised a question that he is facing difficulties where Dhaka University has, I would say, threatened to him. But this course was certificate is given by Dhaka University. Is that it? I can tell everyone when the course was introduced, the BSc pass or BA pass course was 2 years. And honors was 3 years in Bangladesh. And I think over the last 10 or more than 10 years, all the pass courses improved to 3 years and honors improved to 4 years. While the Bachelor of Science in Technical Education for Technical Research Training remained 2 years. But as our Secretary Shamsul Rahman Bhai mentioned, he is also right in the sense that our diploma qualification is 4 years and they did 1 year. But what I have observed, I am doing a study on this curriculum, and I am also teaching Islamic University of Technology, this BSc in Technical Education course. Students are demanding 3 or 4 years. I think Shamin did a little mistake. I think Dhaka University didn't mention 3-year course is nowhere in this world. If it is right, then it is miss. But your course is 2 years. So 2-year bachelor degree is nowhere in this world. But 3-year bachelor degree is remaining all over the world. Only American-based system is 4 years, but 3 years is remaining, particularly in European education, higher education area. So we should go for the increasing the duration of bachelor degree at least from 2 to 3 years or 4 years, including diploma in technical education, and considering the 4-year diploma in engineering, if we can give some subsidy. What is given in Turkey, Nigeria, I understand we have students from YC countries, more than 20 countries,
and I studied what kind of bachelor degree in technical education are awarded there. And they give even 2 years, but their transcript is 4 years with exempted, 2 years exempted. Yes. But the way the transcript is given by Dhaka University is mentioned 2-year bachelor degree. But our Public Service Commission is asking for any class 1 position 4-year bachelor degree. So this is, I think, we need to solve it. About industry relevance, and Dr. Lamisane, of course, I must thank 2 presenters, very informative presentation. So if you see that teachers, qualified teachers is one of the pillars, and teachers I recommended must have industry experience, and how teachers will give industry experience, while the teachers are even not allowed to do their higher education. In Europe, particularly in Germany, I would say their technician qualification after class 10, 3.5 years, do our system, and that teachers must have a master's degree. And when I studied, who work with the teacher education system, university qualification is a prestigious degree. I am finishing it. So only technical teachers training college is giving bachelor degree, that is also 2 years, while Bangladesh others universities is a 4 years. So this is all discrimination, and I think we should think about that, how to honor our teachers and how to enhance the practical industrial experience as well as academic qualification of our TVET teachers. আমাদের একটু মাইন্ডে রাখতে হবে, দিস ইজ নট ইউনিভার্সিটি, ইট ইজ এ টিচার্স ট্রেনিং কলেজ। আপনাকে চিন্তা করতে হবে টিচার্স ট্রেনিং নিয়ে। এখানে অন্য ইউনিভার্সিটির ডিগ্রি, অন্য ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি, এইটাকে কল্পনা করে মাথায় আগে রাখতে হবে, ইট ইজ এ টিচার্স ট্রেনিং কলেজ, প্রফেশনাল গ্র্যাজুয়েট। আমি এখানে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং তৈরি করি, তাহলে তার একটা ইউনিভার্সিটি করে দেওয়াই ভালো। প্লিজ আপনাদের সকলের কথাই টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের গ্র্যাজুয়েটকে ওই বাইরের ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারের সমতুল্য সমান হতে হবে, এই প্রতিযোগিতার কথা বলছেন। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি তৈরি করছি টিচার এবং তাকে টিচার্স ট্রেনিং দিচ্ছি। He will serve in a polytechnic or any TVET education institution, not for industry, not for other place. এইটা মাথায় রাখতে হবে। ওখানে যে যাবে সে TVET টিচার হওয়ার জন্য যাবে, সে বিএসসি ইঞ্জিনিয়ার হতে যাবে না, সে এমএস ইঞ্জিনিয়ার হতে যাবে না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। We should have another session, as Shamin said, because our university we are targeting to accredit the bachelor degree in technical education. থ্যাংক ইউ স্যার, আলাদা একটা সেশন করব এটার জন্য, আলাদা একটা সেশন করব। থ্যাংক ইউ স্যার। আমাদের এখানে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক আইসিটি আছেন স্যার। কারিকুলাম পরিচালক আইসিটি ইন্ডাস্ট্রি ট্রেনিং কোঅর্ডিনেশন, উনি আমাদের সিস্টেমের বাইরে ছিলেন, গত 3 বছর যাবৎ দেখছেন আমাদের সিস্টেমকে। থার্ড আই থেকে ইন্ডাস্ট্রি ট্রেনিং কোঅর্ডিনেশনে কি গুণগত পরিবর্তন আনা দরকার, এ বিষয়ে স্যারের মতামত। Thank you. I have observed 2 tremendous presentation. One presentation from Enamul, very informative, and another presentation from Dr. Ramuri, and that is informative and also a strong philosophical background. That is very much important for a strong presentation. So the main area is curriculum. আমি বাংলায় বলি, আমি যেহেতু ইন্ডাস্ট্রি লিঙ্কেজ নিয়ে কাজ করি, আমি ইন্ডাস্ট্রি পিপলদের সাথে যখনই কথা বলি সারাক্ষণই কিন্তু একটা দাবরানি খাই সোজা কথা। তার কারণ সত্য কথা আমাকে স্বীকার করতে হবে, আমার যে কারিকুলাম এটা ইন্ডাস্ট্রি রেসপন্সিভ না। আমি 8 সেমিস্টারে গিয়ে একটা ছেলেকে ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছি, তারা বলে টাইটেল লাগিয়ে এসে বলছে আমি এখানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসছি, আপনি খালি বললেই হবে যে আমি এখানে 1 সেমিস্টার কাটিয়েছি। বলতে ইটস রং আইডিয়া। আমি কারিকুলাম ইন্ডাস্ট্রি রেসপন্সিভ করতে গেলে আপনি একেবারে তাকে প্রথম দিক থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করতে হবে। এবং আমার ইন্ডাস্ট্রি পিপলরা বলছে যে আপনি তার 2nd সেমিস্টারে পাঠান, 1 সপ্তাহের জন্য পাঠান, তাকে আমি লেবার পজিশনে দাঁড় করাই দিলে সে মাইন্ড করবে না। কিন্তু ডাইলাগে আনা সে ছেলেকে যখন বলবো তুমি যাও আগে লেবারের সাথে দাঁড়াও, তখনই সে কিন্তু অর্ধেক মরে যায়। তো আমাকে
ইন্ডাস্ট্রি রেসপন্সিভ করতে গেলে কারিকুলামটাকে আরো ফ্লেক্সিবল করতে হবে, ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজটা বাড়াতে হবে। আমি কিন্তু যত কথা ইন্ডাস্ট্রি যাচ্ছে না, কথাটা মিথ্যা, আসলে আমি তো পাঠাচ্ছি না তাকে, আমি পাঠাচ্ছি 8 সেমিস্টারে। ইন্ডাস্ট্রি বলেছে শুধু উপদ্রব। আমি এখন ভয় পাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব যদি কোনো কারণে আমি আমার মেশিন ধরতে দেশে মারাত্মক ক্ষতি করে ফেলবে, তো আমাকে তো গভর্নমেন্ট মেশিন দেয় না। তো এই জায়গাটাতে একটু আমাদের একটু কাজ করতে হবে। আর আমি একটু কারিকুলাম আইটিসি ডাইরেক্টরকে জানতে চাইছি, আপনি এই 3 বছরে কয়টা ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করেছেন, তারা কি ধরনের রেসপন্স করেছে, সেটা নিয়ে আমাদের সাথে কি ধরনের আপনি মানে কনভারসেশন করেছেন, এটা একটু না, কারণ হলো কি এটা জানাতে হবে, কারণ এটা যে বললেন যে ইন্ডাস্ট্রি রেলিভেন্ট না, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের এই সিস্টেমে এটা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে যেভাবে চলে আসছে সেটা কিন্তু সুন্দর, কিন্তু ঘটনা হলো যে আপনাকে আমরা আইটিসি ডাইরেক্টর হিসেবে পেয়েছি। আপনার কাছ থেকেই জানতে চাই যে আপনি এই 3 বছরে এ পর্যন্ত কতগুলো ইন্ডাস্ট্রির সাথে গেছেন, স্যার রিলেভেন্ট না এইটুকুর মধ্যে থাকি স্যার, জানতে হবে। এটা জানবো আরেকটা সেশনে স্যার। এটা হলো যে কারিগরি শিক্ষা বোর্ডের এই কোর্স কারিকুলাম কমপ্লিটলি মানে আমাদের ঠিক না, এই কথাটা আমি মানতে রাজি না। আমি স্যার এই কথাটা আমি এটা মানতে রাজি না। এটা ইন্ডাস্ট্রি রেসপন্সিভ স্যার, এই জায়গাটাকে একটু আপনাকে বলতে হবে যে এইটা আমি বলছি কোন জায়গাটা দুর্বলতা আছে, আমি বলছি উইকনেসটা কি সেটা আমাকে বলতে হবে, আমরা কতটুকু করতে পেরেছি। এটা না বললে আমার এই সিস্টেমকে কোনোভাবে আমি মানতে রাজি না। স্যার আমি মানতে রাজি না আমার এইটা। স্যার আমি কিন্তু একটা শব্দ বলেছি ইন্ডাস্ট্রি রেসপন্সিভ, আমি অন্য কোনো শব্দ বলি নাই। আমার কারিকুলাম ঠিক না বলি নাই, আমরা এখানে যে শব্দটা এসছে যে ইন্ডাস্ট্রি রেসপন্সিভ করতে হবে, সেই জায়গাটায় আমাদের দুর্বলতা, আমরা ইন্ডাস্ট্রিকে তাকে পাঠাচ্ছি একেবারে শেষে। 3 বছরে আপনি কি রকম যোগাযোগ করেন সেটা বলেন। আমি অবশ্যই যোগাযোগ করেছি, আমি একটু উত্তর দিই স্যার। এখানে ডক্টর নামুল বলেছেন, আমাদের নামুল, যে প্রত্যেকটা টেকনোলজিতে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু ছাত্র কমেছে। একটা জায়গায় গিয়ে বলেছে এনটিভিকে উনি দিতে পারে, সেটা বেড়েছে বলেছে। আমি খুব গর্ব করে বলবো যে কোয়ালিটি ফার্স্ট, আমরা এই জিনিসটা এনশিওর করেছি বলে এনটিভিকেএফ এর আমাদের এনরোলমেন্ট 12 টাইম বেড়েছে। যেখানে আমি 10,000 থেকে শুরু করেছি, গত 1 বছরে 1,24,000 সার্টিফিকেট আমরা কিন্তু করেছি। যেহেতু আপনার কি শুধু ইন্ডাস্ট্রি দায়িত্ব না, আপনার হলো এটা ইন্ডাস্ট্রি টোটাল টেকনিক্যাল এডুকেশনটা নিয়ে কাজ করতে হবে না, প্লিজ না। আমি খুব আমি এটাকে পেয়েছি স্যার, আমরা একটা আলাদা সেশন করব এটা নিয়ে। আমরা সামনে আমার এই কারিকুলাম, যে কারিকুলামকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং সারা বিশ্বের লোকজন যারা আসতেছে তারা বলছে ইটস মানে একটা সুন্দর কারিকুলাম এবং ইন্টারন্যাশনাল ঠিক আছে, কারিকুলাম ঠিক আছে, কারিকুলাম ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজ যেটা করার কথা সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। পিছিয়ে থাকার যে জায়গাটা, সেই জায়গাটা হলো গভর্নমেন্ট আমাদেরকে যদি সাপোর্ট না দেয় এবং আইডিবির মতো প্রতিষ্ঠান যদি আমাদের এটা কাজ না করে এবং তারা যদি এটা সহযোগিতা না করে, আমাদের টিএমইর সাথে যদি যোগাযোগ না করে, যেহেতু আইডিবি এটা পারে যে আমাদের এই লিঙ্কেজটা বৃদ্ধি করার জন্য, সেটা তারা যদি করে তবেই, কারণ যেহেতু তারা আমাদের এই ডিপ্লোমা গ্রাজুয়েটদের কাজ করে তখনই কিন্তু সম্ভব, এটা বোর্ডের পক্ষে সম্ভব না। কারণ আমাদের এই থার্ড পার্টি হিসাবে আইডিবিকে এটা কাজ করতে হবে, মাথায় নিতে হবে। যেহেতু আইডিবি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে, আমার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারে এবং আমার ইন্ডাস্ট্রিগুলোর সাথে যোগাযোগ করার তাদের অবাধ সুযোগ আছে। তার মানে একসাথে আমরা কাজ করব স্যার, ঠিক আছে ধন্যবাদ স্যার। আমি কিন্তু আমাকে প্রশ্ন করা হচ্ছে ইন্ডাস্ট্রি রেসপন্সিভ, অন্য কোনো বিষয় না। আমি কারিকুলাম ইন্ডাস্ট্রি এরিয়াটাই কথা বলেছি, আমার মনে হয় আমরা স্যার পরেও কথা বলে ব্যাপারটা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আরেকটি কথা আমি অ্যাজ ইনপুট দিয়ে দেই, আমাদের এই প্রচারণার ফলে যেটা হচ্ছে আমরা একটি মডেল ইনস্টিটিউট করেছি, সেটা হচ্ছে আমাদের সিরামিক সেক্টরে। সিরামিক সেক্টরে ইতিমধ্যেই 9টি ইন্ডাস্ট্রি অ্যালাইন ইনস্টিটিউট করেছে এবং আরো 24টা ইনস্টিটিউট হবে ইন্ডাস্ট্রি অ্যালাইন। তো আমরা কিন্তু এই ড্রিমটা দেখছি যে আসলে ইন্ডাস্ট্রি অ্যালাইন ইনস্টিটিউট হলে তো ইন্ডাস্ট্রি রিক্রুটমেন্ট গুলো তারা ইউজ করতে পারে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইউজ করতে পারবে। এই যে টিচার সংকট বলা হচ্ছে, ইন্ডাস্ট্রি যারা চাকরি করছেন এরা সবাই কিন্তু রিসোর্স পারসন, এরা সবাই এক্সপার্ট। তাদের যদি আমরা যদি শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের যে টিচার সংকটের যে ভয়টা এটা কাটানো যেত। আর এমনিতেই আমি আইডিবিকে বলবো, আপনারা সহজে বলতে পারেন যে আমাদের টিচার সংকট বলছি, তাহলে যারা রিটায়ারমেন্টে গত 5 বছরে ইয়ং পিপল তারা ঘুরে বেড়াচ্ছেন, এখন কিন্তু 65 কোনো বয়সও না, আমরা তাদেরকে চুক্তিভিত্তিক যদি নিয়ে এসে রেখে দিতে পারতাম এই 3-4 বছর রিক্রুটার রাখবো, তাহলে কিন্তু সলভ হতো। ধন্যবাদ সবাই। আমরা শেষ চলে আসছি, এখন আমরা প্যানেলে আসব, আমাদের ডায়াসে আসব। তার আগে আমাদের এই ছাত্র অবস্থায় যিনি আন্দোলন করেছেন ডক্টর হরিপদ দাস, যিনি আমাদের
এই টিবেট সেক্টরে শিক্ষকতা করেছেন, আইএলওতে কাজ করেছেন সিটি হিসাবে, এবং বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করছেন। ওনার থেকে আমরা খুব সংক্ষেপে 2-4টা কি রিকমেন্ডেশন শুনতে চাচ্ছি। Thank you very much, Mr. Shalom. I think this is not the time, appropriate time for discussion. This is a very sensitive issue. Actually, we are handling we are trying to develop the human capital, transforming human resource into human capital. But the way actually, I think we need time. We need time. We need patience. Only one thing I can just tell you. সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্টের যে প্রসেসে আপনারা কাজ করেন, চেয়ারম্যান সাহেব যদিও রিয়াকশন করছিলেন, আই উইল এগ্রি উইথ ইউ, দিস ইজ ওকে ফাইন, কিন্তু ডেভেলপমেন্ট প্রসেসে চিন্তা করেন যেটা এনামুলের প্রেজেন্টেশনে দিয়েছিল, জাস্ট প্রেজেন্টেশনগুলো দেখলেই হবে। কারিকুলামটা কে তৈরি করে, আপনি কাদেরকে দিয়ে তৈরি করাচ্ছেন, তার কি আগামী দিনের টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়া আছে? তাহলে আমি যে জানি, আমি তো এক্সপার্ট অফ দিস সেক্টর, কিন্তু আমি তো এক্সপার্ট হলো 30 ইয়ার্স ব্যাক যা পড়েছিলাম তাই। তা আমি কি করে আগামী দিনে 2024 সালের বিষয়টা আমি জানি? সো দিস ইজ এ রং বিষয় একটু আছে। আমার মনে হয় যে আমরা পরে এটা নিয়ে কথা বলি, আজকে থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আমাদের রিসোর্স পারসন ডক্টর লামহেরি লামাচিনি উনি চলে যাচ্ছেন, এবং ওনার ওয়াইফকে আমরা সবাই হাততালি দিয়ে একটু ধন্যবাদ স্যার। আমরা এখন ডায়াসে আসব। আসলে যে বিষয় বার্নিং ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলো প্রত্যেকটাই এক একটা সেশন হতে পারে। কারিগরি শিক্ষা বোর্ড আইডিবি একটা প্রফেশনাল অর্গানাইজেশন, এবং কারিগরি শিক্ষা বোর্ড আইডিবির সাথে যৌথভাবে এই বার্নিং ইস্যুগুলো সলভ করার জন্য ডিসকাশন করতে পারে, রিকমেন্ডেশন নিতে পারে, এবং সরকারের কাছে পৌঁছানোর জন্য কাজ করতে পারে। এই আশা রেখে আমি এখন ডায়াসে চলে আসছি। প্রথমেই আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত সেক্রেটারি এবং সরকারের ডেপুটি সেক্রেটারি, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অনেক বড় নাম, ঠিক আছে, ভালো লাগলো জামান স্যার। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আমাদের ডক্টর শাহ আলম মজুমদার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং আইডিবি কর্তৃক যৌথভাবে আয়োজিত আজকের এই ওয়ার্কশপ স্মার্ট ডিবেট ফর স্মার্ট বাংলাদেশ বিষয়ক, অত্র ওয়ার্কশপের সম্মানিত চেয়ারম্যান সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একেএম হামিদ, প্রেসিডেন্ট আইডিবি সম্মানিত সেক্রেটারি মহোদয়, আজকের চিফ গেস্ট আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অভিভাবক এমডি আলী আকবর খান, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এবং পেপার প্রেজেন্টার হিসেবে আমাদের একজন অলরেডি উনি প্রেজেন্ট করে চলে গিয়েছেন মিস্টার রামহরি এবং মিস্টার এনামুল হক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে টিবেট এক্সপার্ট না, আমি যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডে কাজ করি সেহেতু জানার আগ্রহ থেকেই আমি এসেছি। আর এই জানার এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আইডিবির সম্মানিত সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুইজনকে আমি ধন্যবাদ জানাই। এইখানে অনেক রিকমেন্ডেশন উঠে এসেছে, আমাদের অনেক ত্রুটি বিচ্ছেদের কথা উঠে এসেছে, বিশেষ করে কারিগরি বোর্ড সম্পর্কে যে রিকমেন্ডেশনগুলো প্রত্যেকটি আমরা নোট করে নিয়েছি। বোর্ড সম্পর্কে আপনারা যে সুপারিশগুলো করেছেন, আমাদের চেয়ারম্যান স্যার আছে, এখানে বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছে, এইগুলা আমরা কিভাবে ওভারকাম করা যায়, আরও কিভাবে ভালোভাবে কাজ করা যায় সে বিষয়টা দেখবো। আর 4 মাসের সেমিস্টার নিয়ে যে কথাটা উঠছে, এটা আমি আগে থেকে বিরোধিতা করে আসতেছি যে 4 মাসের সেমিস্টার আমার প্রয়োজন 1 বছর সেশন যেটুকু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, 5 বছরের অনার্স মাস্টার 7 বছরে কমপ্লিট করে বের হয়েছি। 2003 সালে বের হবে তো 2005 সালে বের হয়েছি। তারপরে কিন্তু আমাদের এমন না যে বর্ষ কমাই দিচ্ছে, তখন সেমিস্টার ছিল না, বর্ষ কমাই দিচ্ছে এরকম না, বিষয়টা 7 বছরের ইয়ার ছিল। তো সুতরাং এই 4 বছরের সেমিস্টারটা আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ করে যারা একটু পড়াশোনা করতে চায় যে স্যার এই ক্লাস এই প্র্যাকটিক্যাল এই 4 মাসে দিয়ে আসলে এই 4 মাসে তো ক্লাস হয় কয়দিন, 1 মাস, কারণ এই মিড টার্ম পরীক্ষা থাকে, সরকারি এখন তো আবার শনিবার বন্ধ, শুক্র শনি 2 দিন সাপ্তাহিক ছুটি, সুতরাং আসলে কিছুই পড়া হচ্ছে না। তো সুতরাং আমি এখানে চেয়ারম্যান স্যার আছে, আমি আমাদের
ডিপ্লোমার ডেপুটি কন্ট্রোলার আমাদের কাসর সাহেব আছেন, শাহিন কাসর সাহেব, আমি অনুরোধ করবো যে এটাকে স্যার আর 4 মাস কন্টিনিউ না করে সামনে থেকে 6 মাস করে ফেলা উচিত। তো এটা একটা বিষয়। আর আমাদের কারিকুলাম নিয়ে যে সুপারিশগুলো আসছে, যে আমরা আসলে প্রকৃত যারা টেকনোলজি সম্পর্কে জ্ঞান সম্পন্ন বা ইন্ডাস্ট্রির সাথে যাদের লিঙ্কেজ আছে তাদেরকে না ডেকে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে পছন্দের লোকদের ডেকে নিয়ে আসা হয়। এইটা আপনাদের যদি এরকম থাকে, আমরা স্যার একটা কাজ করতে পারি যে ওনাদের কাছ থেকে এক্সপার্ট মতামত দিয়ে আমরা একটা প্যানেল তৈরি করতে পারি, যে কোন কারিকুলামের জন্য কোন কোন লোকদেরকে আমরা ডাকতে পারি, ওই প্যানেল অনুযায়ী আমরা ডাকবো। তাইলে আর কর্মকর্তার ইচ্ছা অনিচ্ছা বা পছন্দের অপছন্দের লোকটা কোনো নির্ভর করতে হবে না আমাদের। এটা একটা ভালো প্রস্তাব, এটা আমরা অবশ্যই দেখবো। আর আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আবারও আমি আমাদের আইডিবি সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনকে ধন্যবাদ জানাই। ওনারা দুজনে আমাকে অত্যন্ত স্নেহ করেন। তা আপনাদের দোয়ায় আশা করি যে আমরা কারিগরি বোর্ডে আরও ভালো ভালো কাজ করতে পারবো। এবং আজকের এই যে পার্টনারশিপটা, যখন আইডিবি থেকে আমাদের চিঠি দিয়েছে যে আমরা জয়েন্টলি এটাকে অর্গানাইজ করবো, আমরা কিন্তু আমি এবং চেয়ারম্যান স্যার খুব সহজে আমরা রাজি হয়ে গেছি এবং বলেছি যে এই ধরনের প্রোগ্রাম আসলে জয়েন্টলি আরও বেশি বেশি হওয়া উচিত। তো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ বিজয়। ধন্যবাদ স্যার, সেক্রেটারি স্যার এবং চেয়ারম্যান স্যার এই নতুন একটা ইনিশিয়েটিভে জয়েন্টলি কাজ করার যে উদ্যোগ নিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। বিকজ আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম, আবার আমি কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা, সুতরাং আমি ইন্টারফেস বা উভয়ের মাঝখানে অবস্থান করছি, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কারিগরি শিক্ষা বোর্ডের কর্ণধার চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলী আকবর খান। স্যার, আপনি আপনার বক্তব্য এখানে এসে দেওয়ার জন্য ক্যামেরাম্যানরা অনুরোধ করেছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিবি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত স্বনামধন্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমি যে রিয়াকশনটা দেখিয়েছি তার আলোকে 2-3টে কথা বলতে চাই। কেন রিয়াকশন দেখালাম? রিয়াকশনটা হচ্ছে আমার ত্রুটি, আমি যে জায়গায় বাস করি, আমার যে ঘরটি আছে সেই ঘরের নানা ত্রুটি তুলে ধরে তো সবার সামনে কথা বলা যাবে না। আমাদের জায়গাটাকে খুঁজে বের করতে হবে। আমার এই ঘরের ত্রুটি সব, আমার কি ত্রুটি? আমার সিলেবাস ঠিক নাই, আমার সিলেবাস সবাই বলেছে ভালো আছে। আমাদের সেটা হচ্ছে কমিউনিকেশনের অভাব, যোগাযোগের অভাব। কার সাথে? ইন্ডাস্ট্রির সাথে। আমরা ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগটা করতে পারছি না, বা ইন্ডাস্ট্রি পার্সন আমাদের সহযোগিতা করছে না, সেই জায়গাটার বড় অভাব। আমরা এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে না, এখানে আমাদের আরও ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। এখানে হয়েছিল আন্তর্জাতিক ইনস্টিটিউট মাতৃভাষা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক মাতৃভাষা না, আমায়তে না, ইয়াতে আর কি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের যে অনুষ্ঠান হয়েছিল, আমরা বিভিন্ন জায়গায় জিনিসগুলো তুলে ধরেছি। আসলে ইন্ডাস্ট্রি পার্সনরা আমাদের কোনোভাবেই সহযোগিতা করতে চায় না, এটা হলো মূল জায়গা। সেই জায়গাতে আমরা যেতে পারছি না, তাদের কাছ থেকে আমরা একটা জায়গা নিতে পারছি না। আমাদের প্রতিষ্ঠান প্রধানরা যে জায়গায় যেতে চাচ্ছে সেটা পাচ্ছে না। তার মূল কারণ হলো বাংলাদেশে ইন্ডাস্ট্রি খুব কম। যেমন আপনি দেখেন, আমি রাজশাহী পলিটেকনিকে চাকরি করেছি, সেখানে ইন্ডাস্ট্রি নেই। ঠাকুরগাঁয়ে চাকরি করেছি, ইন্ডাস্ট্রি নেই। রংপুরে চাকরি, ইন্ডাস্ট্রি নেই। যে 2-1টা প্রতিষ্ঠান আছে, 2-1টা প্রতিষ্ঠানে আপনার 2-1টা টেকনোলজির ছাত্রকে আমরা দিতে পারি। তার মানে আমার সকল টেকনোলজির ছাত্রকে সেখানে আমরা দিতে পারি না, এটা হচ্ছে মূল জায়গা। আর ঢাকায় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, আমি নিজেও কথা বলেছি, এবং এইখানে বসে আজ থেকে 8 বছর আগেও আমি কথা বলে গেছি। সেই জায়গাটাতে আমরা তাদের কাছে আমরা বললে তারা কথা দিল, পরবর্তীতে তারা এই সুযোগটা আমাদের দিচ্ছে না। সেইখানে যে গ্যাপটা রয়েছে, গ্যাপটার কথা একটু বলি। যেহেতু আমি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি করেছি, আজ থেকে 20 বছর আগে ইন্ডাস্ট্রি পার্সনদের প্রশিক্ষণের জন্য মাত্র 300 টাকা দেওয়া হয়, কিন্তু
আজ থেকে এই 20 বছর পরেও ওই 300 টাকা দেওয়া হচ্ছে। তাদের র মেটেরিয়ালসের জন্য 300 টাকা দেওয়া হয়, এই 300 টাকা দেওয়া হচ্ছে। এই যে একটা গভর্নমেন্টের তরফ থেকে যে সামান্য এই টাকা দিয়ে কোনো ইন্ডাস্ট্রি তাদের এই র মেটেরিয়াল সাপ্লাই দিতে পারছে না, তাদের লোককে যে কাজে লাগাবে তাদের যে একটা সম্মানই দিবে, হ্যান্ডসাম সম্মানই দিবে, অনারিয়াম যেটা, সেটা কিন্তু দিতে পারছে না। বিভিন্ন কারণেই ইন্ডাস্ট্রি পার্সনরা তারা কিন্তু আমাদের সাথে আসছেন না। আমরা দেখেছি, আমি এই সিস্টেমে 19 বছর চাকরি শেষ হয়ে যাচ্ছে, 19 বছরে আমি বিভিন্ন যখন ইন্ডাস্ট্রিতে আমাদের ছেলেরা গিয়েছে তারা কিন্তু চমৎকারভাবে শিখিয়েছেন এবং আমাদের ছেলেরা কিন্তু জব পেয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু বর্তমানে এটা না হওয়ার কারণ ইন্ডাস্ট্রি কম এবং আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছি, আমরা যারা চিফ ইন্সপেক্টর আছি, আমরা যারা অধ্যক্ষ আছি, আমরা যারা ভাইস প্রিন্সিপাল আছি, ওনারা গিয়ে যে যোগাযোগ করবে যে ভাই আমার এই কটা ছেলেকে আপনারা নেন, একটু নিলে হবে স্যার আপনি নেন, বিভিন্ন ভাবে সম্বোধন করে। এবং চেম্বার অফ কমার্সের সাথে আমাদের একটা লিঙ্কেজ রাখা দরকার ছিল, যেটা আমি রাজশাহীতে করতাম। চেম্বার অফ কমার্সের সাথে কিন্তু আমরা বিভিন্ন 6 মাসে মানে মিটিং বা 7 মাসিক মিটিং, 3 মাসের মিটিংয়ে যেতাম, কথা বলতাম। ফলে হলো কি, তখন ইন্ডাস্ট্রি পার্সনরা তারা কিন্তু খুব আগ্রহী থাকতো। এই লিঙ্কেজটা আমাদের কিন্তু হচ্ছে, তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা আমরা বৃদ্ধি করতে পারি নাই। ফলে হচ্ছে কি, বোর্ডের পক্ষে সম্ভব না। আমি যদিও আমার ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বলেছি, আপনি কয়টা পেরেছেন, ওনার পক্ষে কিন্তু সম্ভব না। উনি একাই কয়টার সাথে কথা বলবেন, কীভাবে কথা বলবে? এই জন্য দরকার আমাদের হলো ডিটিকে কাজ করতে হবে, আমার টিএমইডি কাজ করতে হবে। আমার টিএমইডিকে বারবার করে বলেছি, আমার ডিটির সাথে আমি কথা বলেছি। আমি যখন ডিটিতে আসতাম বারবার প্রত্যেকটা মিটিংয়ে বলতাম যে ইন্ডাস্ট্রি পার্সনদের নিয়ে এসে আপনারা একটা ওয়ার্কশপ করেন, তাদেরকে যাতে আমাদের প্রতি তারা ইনক্লাইন্ড হয়, তারা যাতে কাজ করে। আমাদের ডিটি থেকে এটা সম্ভব করা হয়নি। আর বোর্ডের পক্ষেও আমাদের এই অনেকগুলো যেহেতু টেকনোলজি আছে, আমাদের এই সবগুলো টেকনোলজিকে খাপ খাইয়ে নেওয়ার মতো সুযোগ কিন্তু নাই। যেটা আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি, যেটা আমি সিঙ্গাপুরে দেখেছি, সৌদি আরবে যদিও ওই ইন্ডাস্ট্রি দেখার সুযোগ হয়নি, কিন্তু তাদের যে চিন্তাটা, তাদের যে চেতনাটা, সেটা হচ্ছে তারা ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় বা তারা প্রোডাক্টটা নিয়ে যায়, কাজ করার সুযোগ দেয়, তারা মেশিনও দিয়ে দেয়। তাদের প্রতিষ্ঠানে কিন্তু সুযোগ দেয় না, আমার প্রতিষ্ঠানে তারা মেশিন দেয়। বলেন তো বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন আমার কোনো পলিটেকনিক কোনো একটা মেশিনারি দিয়েছে যে মেশিন দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না। কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারিনি। কারণ ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজ হতে গেলে, ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে, ভালো গ্রাজুয়েট তৈরি করতে গেলে আমাদের গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। এটা হলো প্রথম চিন্তা আর কি। তারপরে আমাদের আইডিবির মতো একটা প্রতিষ্ঠান আছেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই গ্রাজুয়েটদেরকে স্কিল করা যেতে পারে, কারণ ওনারা যদি এই সুযোগটা তৈরি করে দেন। এখানে আরও অনেকগুলো সুযোগ রয়েছে, যে জায়গাটা আমি অনেকবার বলেছিলাম। এবং আমাদের যে হরিপদ স্যার আছেন, বিশেষ করে আমাদের এর আগে যে বিএমইটির যে স্যার আছেন, যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লোকজন, যারা বিদেশের লোক পাঠান, আমি একটা কথা বলেছিলাম, আমার যদি ডিপ্লোমাধারীদের তারা স্কিল সার্টিফিকেট সহ বিদেশ পাঠান, তাহলে এই সিস্টেমে এনরোলমেন্ট বৃদ্ধি পাবে। কিন্তু তারা করছেন কি, এই 3 মাসের সার্টিফিকেট, আমরা ওই যে শর্ট কী বলেছে 3 মাস বা 6 মাসের সার্টিফিকেট প্লাস হলে এনটিভি লেভেলের সার্টিফিকেট দিয়ে তারা আমাদের যারা রাস্তাঘাটে কাজ শিখেছে তাদেরকে পাঠাচ্ছেন। তাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা হাই না, তাদের আবার যে আমাদের যে একাডেমিক স্কিলটা তারা জানে না। তারা একটা হলে দেখা গেলো ইলেকট্রিক্যাল মেনটেন্স ইনস্টিটিউশনের কাজ করছে অথবা রেফ্রিজারেশনের কিছু কাজ করছে, এই স্কিলের লোকগুলোকে পাঠাচ্ছেন। কিন্তু আমাদের পলিসির ভিতরে যদি এই জিনিসটা থাকতো, যেহেতু তারা প্রতি বছর 8 লক্ষ থেকে 10 লক্ষ লোক পাঠাচ্ছে, যেমন গত বছরও 12 লক্ষ লোক পাঠিয়েছে, সেই ক্ষেত্রে যদি আমাদের গ্রাজুয়েটদের একটা সুযোগ দিত যে ঠিক আছে আমার দেশের চাকরির সুযোগ নেই, কিন্তু আমার দেশের যদি এই ডিপ্লোমা গ্রাজুয়েটরা তারা কোনো বিষয়ে আরও মানে আপার স্কিল থাকে, রিস্কিল থাকে বা স্কিল থাকে, এই সার্টিফিকেট সহ যদি আসে, তাদেরকে আমরা আগে প্রায়োরিটি দেবো, আগে পাঠাবো। তার দেশের জন্য ফরেন রেমিটেন্সটা আসতো এবং আমাদের ছেলেরা কিন্তু তখন আরও স্কিল হওয়ার জন্য নিজেরা চেষ্টা করতো। কারণ আমাদের তো ইন্ডাস্ট্রির সাথে আমরা যোগাযোগ করার যে জায়গাটা, আমাদের যে প্রতিষ্ঠান প্রধানগণ আছেন, যে কথাটা বলা হলো, ওনারা মানে কোথাও গিয়ে ওনাদের সাথে কেউ কথা বলতে চান না। এবং সকলে যদি সেই জায়গায় সচেতন না হন, আমরা এখন যেটা বলতে চাই, যেমন শামসুর রহমান সাহেব আছেন, আমার হামিদ ভাই আছেন, আমাদের বর্তমান যারা প্রিন্সিপাল হয়েছেন তারা বিএসসি ইঞ্জিনিয়ার অথবা বুয়েট ইঞ্জিনিয়ার বা রুয়েট ইঞ্জিনিয়ার, তাদের যে চিন্তা চেতনা, সেখানে একজন ডিপ্লোমা
পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ার করার পর তার চিন্তা চেতনার মধ্যে বিরাট পার্থক্য আছে। আমাদের সেই জায়গাটাতে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভাবার মানুষটা নাই, তাদেরকে যে কাজে লাগাতে হবে ভাবার মানুষ নেই। আমি যদিও নন টেকের লোক, আমি এই সিস্টেমে চাকরি করি, এই সিস্টেমকে আমি ওন করি, ভালো করি, ভালোবাসি, এবং আমাকে যেহেতু চেয়ারম্যান হিসেবে আছি এইগুলো আমি সবসময় দেখছি। কিন্তু আমরা শুধু মুখে কথা বললে তো হবে না, আমার সাথে কথা বলার জন্য যারা কথা বলতে পারেন, আমি যদি আমার টিএমইডিকে বলি তখন বলবে চেয়ারম্যান সাহেব আপনি বেশি কথা বলা যাবে না, কারণ এই জায়গাটা তো আমরা ধরতে পারছি না। আমাদের ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন আসি, তারা কনসাল্ট করে, তাদের সাথে আমরা সহযোগিতা নেই, তাদের পরামর্শ নেই, বিভিন্ন প্রজেক্ট আসে, তাদের মাধ্যমে কথা বলি, তা ওনারাও বলেন, কিন্তু সে কথা তো কথায় রয়ে যায়, খাতার পাতায় রয়ে যায়, কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা যোগাযোগটা স্থাপন করতে পারছি না। তবে আমার চাকরি জীবনে যেটা সুবিধা হয়েছিল, রংপুরে চাকরি করেছি, আমি ঠাকুরগাঁয়ে চাকরি করি, রাজশাহীতে চাকরি করি, আমার স্থানীয় ইন্ডাস্ট্রিগুলোতে ছেলেদেরকে যখন আমরা দিয়েছি, ওই ছেলেরা কাজও শিখেছে এবং তারা সরকারি চাকরিতেও সুযোগ পেয়েছে বেশি, এবং প্রতিবারের চাকরির সুযোগ বেশি পেয়ে থাকে। তো এটা আমাদের সকল জেলায় যদি আমরা করতে না পারি, সকল বিভাগে যদি করতে না পারি, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে। আর একটা জিনিস ছিল, কী কারণে হলো আমি জানি না, আমরা কিন্তু 7 সেমিস্টারে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা ছিল, তখন একটা সুবিধা ছিল, সেখানে কাজ করতো। কিন্তু 7 সেমিস্টার থেকে যেটা হয়েছে, কী কারণে হয়েছে আমাদের আমি জানি না, শামসুর রহমান ভাইরা ভালো জানেন, এটা 8 সেমিস্টারে আসছে, বোর্ডের কীভাবে হলো, এটা 7 সেমিস্টারে ছিল, ভালো ছিল। এটা যদি 7 সেমিস্টার ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টটা থাকতো, তাহলে ছাত্ররা কিন্তু অ্যাটাচমেন্টটা করেই কিন্তু আমাদের এখানে আসতো। এখন কিন্তু 8ম সেমিস্টারে হওয়াতে যেটা হয়েছে, ফলে ওরা আসি শুধু 8ম সেমিস্টার পরীক্ষা দেওয়া মানে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি, ডুয়েটে ভর্তির জন্য কোচিং করে। এই কারণে আমরা কিন্তু এই জায়গাটাকে আরও মানে ডেভেলপ করতে পারছি না, সেই জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হবে। আর আমাদের আরও অনেকগুলো স্মার্ট শিক্ষার স্মার্টের যে বিষয়গুলো বলা হয়েছে, আমাদের ম্যান পাওয়ার যা আছে এখানে যেটা আমাদের বলা হয়েছে যে একসাথে তো 100% কোনোদিন গভর্নমেন্ট কোনো জায়গা পূরণ করবে না, কিন্তু আমাদের যে লোকগুলো আছে এবং যাদের নিয়ে কাজ করছি তাদেরকে আমরা এখন মনিটরিং করতে পারছি না। এই মনিটরিংয়ের জায়গাটা স্ট্রং করতে হবে, যেহেতু সকলেই মানে আমাদের ডিটির উপর নির্ভরশীল সরকারি কর্মকর্তারা আছে। ডিটি যদি মনে করে বা টিএমইডি যদি মনে করে তাদের মনিটরিংটা না বলে মনিটরিং হবে, হঠাৎ করে মনিটরিং হবে, সাডেন মনিটরিং হবে। আমি রংপুর যাচ্ছি 3 দিন আগে সিটি দিয়ে জানালাম, ফলে রংপুরে তো ছাত্র হাজির হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা যে কোনো জেলায় যাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গিয়ে যদি দেখে, তার পরিবেশ সম্পর্কে দেখে, ক্লাস সম্পর্কে দেখে, তাহলে কিন্তু কাজটা ভালো হয়। কিন্তু এই জায়গাটা আমাদের কিন্তু আইডিবি থেকে ওই প্রস্তাবটা আমাদের সরকারের কাছে যেতে হবে, আমাদের টিএমইডির কাছে যেতে হবে। আজকের এই ওয়ার্কশপে আমি এটা অনুরোধ করব, কারণ আমরা আসলে তর্ক বিতর্ক করে তো আমাদের লাভ নেই, আমাদের জায়গাগুলো ফাইন্ড আউট করতে হবে কী কারণে হচ্ছে। তো আমাদের এটা সরকারের কাছে জানাতে হবে। আমি চেয়ারম্যান জানালে যেটা হবে, আমি গভর্নমেন্ট অফিসার, আমার কতগুলো সীমাবদ্ধতা আছে, আমি ভালো কথা বললেও সেটা খারাপভাবে নেওয়া হবে। কিন্তু এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলছি, কারণ এই সিস্টেমকে ডেভেলপ না করলে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দক্ষ কারিগর তৈরি করার যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমি যেমন ঢাকা পলিটেকনিকে গিয়েছি, গিয়ে দেখি সেখানে ক্লাসরুমে ক্লাস নেওয়ার জায়গাটা নেই। তো ক্লাস দেখা গেলো যে একসাথে মেকানিক্যালের 3টে গ্রুপ ঢুকানো হচ্ছে একটা রুমের ভিতরে, তো ওইখানে তো জবটা ভালো হবে না। সেই জায়গার জন্য আমাদের কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, এটাও আদায় করে দিতে হবে। আমি মনে করি আইডিবির মতো একটা প্রতিষ্ঠান আছেন, ওনাদের সহযোগিতায় আমরা বলছি, আমি চেয়ারম্যান বললে অটোনমাস বডি থেকে বললেই বলবে চেয়ারম্যান সাহেব আপনি কাজ করেন, এখন বলে আপনার তো ফান্ড আছে। আমার ফান্ড এই 200-400 কোটি টাকা দিয়ে বা 1000 কোটি টাকা দিতে হয় না, যেখানে ডিটির অধীনে হাজার কোটি টাকার কাজ হয়। সেই ক্ষেত্রে ওই কাজগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে। দ্রুত যদি না হয় তাহলে তো সরকারের পক্ষ থেকে যায়, না হয় তাহলে তো হবে না। কিন্তু দেখা যাচ্ছে এক বিল্ডিং 2000 আপনার হলো, আমি বলি 2000 ওটা হলো 17-16 সাল থেকেই করার কথা, 10 তলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ে আমরা সব কিছু করে দিলাম, যে এখানে সব ধরনের মানে যন্ত্রপাতি থাকবে, সেটা বাজেট বাতিল হয়ে গেছে, সেটা আর আসেনি, লক প্রজেক্ট ছিল। তাই এইভাবে যদি কাজ হয় তাহলে তো হবে না, সেই জায়গাটাকে আমাদের তুলে ধরতে হবে। তা না হলে আমরা কারিগরি শিক্ষাকে নিয়ে যেটা ভাবছি, সেটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে আমি যেটা দেখেছি প্রতিনিয়ত যে কাজগুলো হয়, প্রত্যেকটা ওয়ার্কশপে আমি থাকি, সেখানে আমি ইনপুট দেওয়ার চেষ্টা করি এবং আমি সবগুলো জায়গায় দেখি। এইটা আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে
আমি আলোচনা করার চেষ্টা করি, অনেকেই তারা আপনারা আছেন সেটা জানেন, সেই জায়গাটা ধরতে হবে। কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে তো কোনো ইন্ডাস্ট্রিতে যেতে পারছি না, দুই একটা প্রোগ্রামে দাওয়াত করলে সেখানে যাচ্ছে, দুটো কথা বলি, তারপরে তৃতীয় দিন আমি যাওয়ার সুযোগ পাচ্ছি না। তা আর আমি একাকি গেলেও তো হবে না, আমার সাথে যেতে হবে, আমার সচিব স্যারকে আমার সাথে যেতে হবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার সাথে যেতে হবে, আমাদের যেমন সংগঠনের পক্ষ থেকে আমরা যদি এইরকম ভিজিট করতে পারি, ট্যুর করতে পারি, তখনই ইন্ডাস্ট্রির পার্সেন্টেজ যদি বোঝাতে পারি তখনই সম্ভব। কিন্তু আপনার আমার কেউ এককভাবে গিয়ে কোনো কাজটা করতে পারবো না। এই জায়গাটা কিন্তু আমি অনুরোধ করব যে আজকের এই ওয়ার্কশপ থেকে আমরা স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ করতে চাই, এর জন্য অনেকগুলো কাজ বাকি আছে। আজকে এখানে আলোচনা করলাম, একটু নাস্তা খেয়ে চলে গেলাম, কালকে গিয়ে আমি একটা কথাও বললাম না, হবে না, সম্ভব না। আর যে প্রশিক্ষণের কথা যেটা বলা হচ্ছে, আমি এখন একটা কথা বলি নেই, যদিও আমাদের শামসুর রহমান ভাই হয়তো আমি ননটেক হিসেবে মন খারাপ করবে, কিন্তু আমি যখন ঠাকুরগাঁয়ে আমার অধীনে 37 জনকে দেওয়া হলো ক্রাফট ইন্সট্রাক্টর, যেহেতু সরকার দিয়েছে, সরকার নিয়োগ দিয়েছে, এই 37 জন ক্রাফট ইন্সট্রাক্টরকে বললাম তোমরা যদি ঠিকভাবে বেতন পেতে চাও তাহলে এই ইনহাউস প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জব ল্যাবের যে কাজগুলো তোমাদের শিখতে হবে, না শিখলে কিন্তু তোমাদের ইনকামের হেড আপ হবে বা যে কোনো ধরনের সমস্যা হবে আর কি। আমি বাধ্য করলাম, ইনশাল্লাহ তারা কাজ করেছে, কাজ করছে এখনও, এবং আমি পরে রংপুরে এসে 1 মাসের মধ্যেই আমি তাদের আবার প্রশিক্ষণ দিলাম, আমি শিখতে হবে। আমাদেরকে কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। আমি যদি শিখাতে না পারি, তারা মাস্টার ডিগ্রি পাস করে আসছে, তাদের কী হয়েছে, তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে, সে তো এই জবকে পছন্দ করে আসছে। জব অনুযায়ী কাজ করার জন্য যদি আমরা চাপ সৃষ্টি না করতে পারি তাহলে তো হবে না। কিন্তু আমরা এই মনিটরিংটা করতে পারি না। এই মনিটরিংটা আমাদের ডিটির পক্ষ থেকে 100% করতে হবে। বিটিভির পক্ষে বিটিভির কাছে পরামর্শ আমরা দিতে পারি যে এইভাবে এই কাজগুলো করা যেতে পারে মেবি, কিন্তু ডিটিএর কাছে আমরা দেখা যায় আমার ডিটিএর যদি ডিজি মহোদয়গণ প্রতি 3 মাস 6 মাস অন্তর বদলি হয়ে যান, হাতটা ধরে কে যে 6 মাস অন্তর আসলেন আর চলে গেলেন, তাহলে ঠিকভাবে তো আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পরিচালিত হবে না। এর সাথে হলো কি বেসরকারি যে ইনস্টিটিউটগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠানে 500-র অধিক আমার পলিটেকনিক ইনস্টিটিউট আছে। এই প্রতিষ্ঠানের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিষ্ঠান গড়েছেন, এখন আপনাদের ক্ষেত্রে তো লোক নেওয়ার বাধা নেই। আপনারা এই 500 পলিটেকনিকে, এই 550 পলিটেকনিক ইনস্টিটিউটকে যদি আপনারা তো দক্ষ করে তুলতে পারেন, শুধু সরকারের কথা কেন চিন্তা করছেন? আপনার তো সরকারের কথা চিন্তা করা যাবে না, কারণ সরকার তো আপনার কোনো ফ্যাসিলিটিস দেয় না, ফান্ড দেয় না। তাহলে আপনার প্রতিষ্ঠানগুলো তো আপনারা স্বাধীনভাবে করতে পারেন, সেই জায়গায় তো আপনারা এগিয়ে আসছেন না। ফলে আমার 50টা সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান 550-র মতো, সকলকেই যদি আমরা তৎপর না থাকি তাহলে কিন্তু কাজ করা সম্ভবপর নয়। আমরা শুধু মুখেই কথা বললে হবে না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেটা আমি আবার ওই কথাটাই বলি, আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাদের দেখি যে তারা মেল নাম্বার নেই, ইমেল নাম্বার নেই, আমরা একটা চিঠি পাঠালে তারা খুলে দেখে না। তাদেরকে সেই জায়গায় তো আমরা এখন পর্যন্ত আপগ্রেড করতে পারিনি। আমরা এখন শিক্ষক দিয়ে নিয়ে আমরা কেন্দ্র সচিবদের নিয়ে আমরা মিটিং করি, কনফারেন্স করার পরের দিনও দেখি যে তিনি ওই কন্ট্রোল রুমেও নাই, তিনি কিন্তু কাজ করছেন, একজনকে পিয়নকে দিয়ে তিনি চলে যাচ্ছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো বোর্ডের নাই, বোর্ড চাকরি দিতে পারে না, বোর্ড চাকরি খেতে পারে না। বোর্ড একটা রিপোর্ট করলে খুব বেশি হলে কি হবে, তখন বোর্ডের চেয়ারম্যান হলো যে কি ওই একটু ভুল ত্রুটি ধরার জন্য চেয়ারম্যান বসে আছে আর কি। কিন্তু আমাদের সেই জায়গাটাতে যারা কাজ করতে পারে, যেমন বেসরকারি আমাদের বিএমটি প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কথাও ভাবতে হবে। তাদেরকে আমরা প্রশিক্ষণ আমরা দিচ্ছি, অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলছি কীভাবে কাজ করতে হবে। তাদের 20টা প্রতিষ্ঠানকে আমরা নিয়ে এসি, পাইলটিং পর্যায়ে ট্রেনিং দিয়েছি, কাজ করেছি, সেখানে কম্পিটিং হয়েছে প্রথমবার, যেটা শেষ পর্যন্ত আমাদের 11টি হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম আমরা কিন্তু মোটামুটি সুন্দরভাবেই যে এই যে সিলেবাস ডেভেলপ করা, আমরা এক্সপার্টদের নিয়ে আসছি, ইন্ডাস্ট্রি পার্সনদেরকেও নিয়ে আসছি। বিভিন্ন দেশের যে সিলেবাস এখন গুগল থেকে সার্চ করে নিয়েও কাজ করা হচ্ছে। কারণ ইঞ্জিনিয়ারিং এমন একটি সাবজেক্ট, এই সাবজেক্টটা বোঝার জ্ঞান না থাকলে তিনি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বুঝবেন না, কারণ এটাকে বুঝতে হয় এটা কী ধরনের সিলেবাস। সেই জন্যই এটাকে নিয়ে সমালোচনা করার আগে ভাবতে হবে 10 বার যে আমি কতটুকু জানি, আমার এই সিলেবাসটা পরিপূর্ণ কিনা সেটা জানতে হবে। আমার সিলেবাস ঠিক আছে, আমার হলো ইমপ্লিমেন্টেশনের জায়গাটা কি আছে, এই জায়গাটা ঠিক নেই। এই জায়গাটাকে ঠিক করার জন্য আমি আজকের এই
কর্মশালা থেকে আমি অনুরোধ জানাবো আমাদের আইডিবি সম্মানিত সভাপতি মহোদয়কে, তিনি এই জায়গাটাকে কীভাবে ডেভেলপ করতে, ওনারা যেহেতু বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জেলায় যান, ওনারা যদি সাডেন ভিজিট করেন যে আমি আপনার প্রতিষ্ঠানে আসতে, উনি ভিজিট করতেছেন কিন্তু ডিপ্লোমা গ্রাজুয়েটদের জন্য, যদি শুধু ভোটের জন্য যান তাহলে তো হবে না, দেখতে হবে ওই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কেমন, পরিবেশ কেমন, এনভায়রনমেন্ট কেমন, ক্লাস ল্যাব কেমন, ল্যাব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, সেটা তো ওনারা দেখেন না। আমি এই জন্য এই জায়গাটাকেও বলবো যে আমরা দেশের প্রেসিডেন্ট শুধু বা মাননীয় প্রধানমন্ত্রী শুধু একাকী কথা বলে কাজ করলে চলবে না, কারণ আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই জন্য আমি এটা অনুরোধ জানাবো, কারণ আমি এত জোরে কথা বলছি, কারণ আমার খুব খারাপ লাগে যে আমি যদি আমার দুর্বলতা, আমার তো দুর্বলতা কিছু নেই, আমার সিলেবাস দিয়েছি, সব কিছু দিয়েছি, 6 মাসের কোর্স কোভিডের কারণে 4 মাস করা হয়েছে, সেটা আমরা চেষ্টা করছি যে আমরা চেঞ্জ করব, কিন্তু আমার সিলেবাসগুলোকে প্রতিনিয়ত আপডেট করা হয়। এবং আমরা যখন যেটা করি, যেমন এখন 4র্থ পর্ব, এই 3য় পর্ব 4র্থ পর্বে যাবে তার সিলেবাস ডেভেলপ করছি, তার মানে এটা কিন্তু এই না যে আমরা একবারে 5 বছর আগে করে রাখছি সেটা দিচ্ছি, তা কিন্তু নয়, আমরা রেগুলার কাজ করছি, এর মধ্যে নতুন কিছু আসলে সেটাকে ইনক্লুড করার যেটা বিষয় সেটা কিন্তু আমরা করছি। আমাদের এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে, আমরা করছি, চেষ্টা করছি, আমরা করব, আপনাদের ভালো পরামর্শগুলো থাকবে, কিন্তু সব কিছু খারাপ এটা বলা যাবে না। যখন এই দেশ স্বাধীন হয়েছিল আপনারা সকলেই জানেন, আমার বয়স সার্টিফিকেট অনুযায়ী যাই থাক, আমার বয়স একটু বেশি থাকার কারণে আমি দেখেছি আমাদের বাড়িতে ভাত খাওয়ার অনেক ভাত ছিল না, কিন্তু অনেকের বাড়িতে ভাত ছিল না, জমি ছিল, ধান হতো না, কিন্তু মানুষ যুদ্ধ করেছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, মানুষ এই দেশকে স্বাধীন করেছে। আমাদের সেই মানসিকতাটাকে ডেভেলপ করতে হবে। আমাদের জাতির পিতার কথায় মানুষ কিন্তু ঢাল অস্ত্র নাই, কিন্তু যার যা অস্ত্র ছিল ঢাল তলোয়ার বল্লভ নিয়ে ইত্যাদি নিয়ে যুদ্ধ করেছে। আমরা কিন্তু সেই জায়গাটা যেতে চাই না, সকলেই আমরা প্লেনে চলে ভ্রমণ করতে চাই, কিন্তু আমরা যে হেঁটেও ভ্রমণ করতে পারি সেই জায়গাটা কিন্তু আমরা যেতে চাই না। সেই জায়গাটাকে আমাদের সকলকে যেতে হবে, তাহলে আমরা ভালো কাজ করব। আমরা যদি আমি যদি একটু অন্যভাবে বলি, আমি নেতা হলাম, আমি আর ক্লাস নেব না, তাহলে তো হবে না। এখন দেখা যাচ্ছে আমাদের অনেক জায়গায় সব প্রতিষ্ঠানেই মনে করেন যে আমাদের বিভিন্ন সংগঠনের নেতা তৈরি হয়েছে, তারা আর ক্লাস নেন না, অথচ তারা ভালো টিচার। এই ভালো টিচারগুলো যদি তারা নিয়মিত ক্লাস নিয়ে প্রমাণ করেন যে আমি নেতা কিন্তু আমি ক্লাস কোনো ফাঁকি দেই না, তাহলে কি হবে, বাকি শিক্ষকরাও কিন্তু তার সাথে বলবে না যারা নেতা আছে তারা কাজ করছে। তো এই জায়গাটা তো আমাদের কেউ দেখে না, এই জায়গাটা কেউ বলে না। আমি অ্যাজ এ চেয়ারম্যান বলছি এই জায়গাটা দেখেন। আমি তো নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি, ল্যাবের অবস্থা দেখি, কিন্তু আমি যেহেতু বলতে পারি না, রুম ফ্যাসিলিটিস দিতে পারি না, তাহলে আমি সেটা আর ইমপ্লিমেন্ট করতে পারবো না। তা আমার নামাজের সময় পার হয়ে গেলে, এখন সময় আছে, মাকে 1 ঘন্টা পর্যন্ত পড়া যায়। তা আমি অনেক কথা বলেছি, কারণ আমাদের এই কথাগুলো শুনতে তিক্ত হলো। আমি চাই আমার বাড়ি, আমার ঘর, সুন্দর পরিবেশ, এটাকে আরও সুন্দর করার জন্য যে কাজ করা দরকার সেটা করতে চাই। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আজকের এই ওয়ার্কশপ থেকে এই ধরনের একটা আপনারা কিছু তৈরি করবেন, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এখানে চিফ গেস্ট করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনারা বারবার আমাকে ডাকেন, আমার আইডিবিকে ভালো লাগে, কারণ আমি এটাকে সবসময় যে কোনো দাওয়াতে সবসময় আসার চেষ্টা করি, কারণ এখানে আসলেই কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। এই জানাটা আমার কিন্তু আমাকে অনেক সমৃদ্ধ করতে সহায়তা করে আর কি। তো আপনারা দাওয়াত দিয়েছেন, আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সামনে আজকের যে এই মানে একটু অন্যভাবে কথা বলার কারণে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আসলেই আমি মানে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভালো লাগে, আমরা অনেক ভালো কথা বলতে পারি, অনেক ভালোভাবে বলতে পারি, সেটা বলার চেষ্টা করব। এই জন্য আশাবাদ ব্যক্ত করে সকলের সুখ সমৃদ্ধি উন্নতি কামনা করে এবং স্মার্ট বাংলাদেশ, স্মার্ট টিভেট নির্মাণে বিনির্মাণে আমাদের ভূমিকা যাতে আরও সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়কে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের প্রেসিডেন্ট মহোদয় বক্তব্য রাখবেন। তার আগে আমি আজকের এই প্রোগ্রামের একটু সাম আপ করতে চাই। প্রথমত এইটা আমাদের আজকে শুরু, আমাদের 9 তারিখে আমরা চূড়ান্ত ওয়ার্কশপ করে রিকমেন্ডেশন তৈরি করব, 29 তারিখ। এই 29 তারিখের মধ্যে আপনাদের মধ্যে বহু পটেনশিয়াল
পার্সন আছেন যারা তাদের মতামত ব্যক্ত করতে পারেন নাই। আমি অনুরোধ করব, আমাদের একটা ইমেল অ্যাড্রেস এখন আপনাদের সামনে ভিজুয়ালাইজ হবে। এই ইমেল অ্যাড্রেসে আপনার মতামতগুলো যদি পাঠান তাহলে আমরা এই রিকমেন্ডেশনের মধ্যে সেগুলোকে 9 তারিখে আনতে পারবো। 29 তারিখ, সরি, এই 29 তারিখের রিকমেন্ডেশন আনার জন্য যে ইমেলটা ব্যবহার করা হবে সেই ইমেলটা হচ্ছে IDEB, মনে রাখা খুব সহজ, IDEB ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংক্ষিপ্ত রূপ, RTI রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, RTI@gmail.com। এটা আপনারা এইটাতে আপনাদের মতামতগুলো একটু পাঠাবেন। এখানে প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ, আপনাদের বার্নিং মনের মধ্যে অনেক কথা আছে, সেইগুলো শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা এটা রিকমেন্ডেশন আনবো। মেইল অ্যাড্রেস আছে, আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা এইখান থেকে সাম আপ যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা জেনারেল এডুকেশন থেকে এখনও ফার দূরে আছি। সরকারের এজেন্ডা হচ্ছে 50% নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে জেনারেলাইজেশন থেকে টিবেটে যাওয়া, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে যাওয়া। এর পরের স্টেপ হচ্ছে স্মার্ট টিবেটে যাওয়া, অর্থাৎ আমাদেরকে দুইটা জার্নি একসাথে অতিক্রম করতে হবে এবং সেটা টার্গেট 2030-কে সামনে রেখে, ডেমোগ্রাফি ডিভিডেন্ডের সুযোগটাকে সামনে রেখে। 2 নাম্বার, আমাদের এখান থেকে যে কথাগুলো আসছে খুব কয়েকটা পয়েন্ট আমি এখানে বলছি, আরও বহু পয়েন্ট আছে। 1 নাম্বার হচ্ছে আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টের যে NTBQF কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেই পদ্ধতি অবশ্যই সব জায়গায় অবলম্বন করা দরকার এবং এইখানে কারিকুলাম ডেভেলপমেন্টের চেঞ্জ আনা দরকার, প্রক্রিয়াতে চেঞ্জ আনা দরকার। 2 নাম্বার, ইন্ডাস্ট্রি পার্টনারশিপের জন্য একটা স্ট্র্যাটেজি আমরা তৈরি করা দরকার, এইরকম একটা করে যে পার্টনারশিপটাকে কীভাবে স্ট্রেনথেন করা যায় এবং অ্যাটাচমেন্টটাকে কীভাবে ফ্রুটফুল করা যায়। 3 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেমে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা দরকার। 4 নম্বর হচ্ছে টিচারদের দ্রুত রিক্রুটমেন্টের জন্য আলাদা নিয়োগ কমিশন, যেটা অ্যাকশন প্ল্যানের মধ্যে আছে, সেইটা তৈরি করতে হবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। মনিটরিং সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, ইমপ্লিমেন্টেশনে যে চ্যালেঞ্জগুলো আছে এবং ব্যারিয়ারগুলো আছে তা ফাইন্ড আউট করে সেগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের কোর্সের মেয়াদ এবং ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে ডিগ্রিকে গ্রহণযোগ্য করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার এবং যন্ত্রপাতিগুলোকে মানসম্মত করতে হবে এবং তাদের ওই যন্ত্রপাতি পরিচালনার জন্য ট্রেনিং প্রদান করতে হবে। এই প্রত্যেকটা রিকমেন্ডেশনের সাথে যুক্ত করতে হবে ডিজিটালাইজেশন এবং ICT ইন্টিগ্রেশন ফর ডেভেলপিং স্মার্ট টিবেট। এইটুকু আমি সাম আপ করলাম আমার প্রেসিডেন্টকে। একটা বিষয় রাখা দরকার কিনা, ল্যাব ওয়ার্কশপ পর্যায়ক্রমে রূপান্তর করতে হবে স্মার্ট ক্লাসরুমে। এটা সময় লাগবে ঠিক আছে, কিন্তু সুপারিশে থাকা দরকার। জি, স্মার্ট ক্লাসরুম এবং স্মার্ট ওয়ার্কশপ এগুলো যদি সম্পন্ন হয় তাহলে স্মার্ট টিচার তৈরি হবে। স্মার্ট টিচার তৈরি হলে স্মার্ট গ্রাজুয়েট, টিবেট গ্রাজুয়েট পাবো এবং স্মার্ট এমপ্লয়মেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আহ্বান করছি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, IDEBর 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নেতা, টিবেট লিজেন্ড আমাদের AKM হামিদ, প্রেসিডেন্ট IDEB কেন্দ্রীয় নির্বাহী কমিটি, স্যারকে ধন্যবাদ এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাহ আলম মজুমদার সাহেবকে। আমাদের এই অধিবেশনে আমাদের অত্যন্ত প্রিয় এবং সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়, চেয়ারম্যান মহোদয়, সচিব মহোদয় এবং পরিচালকবৃন্দ, আমাদের টিবেটের উপরে যারা এক্সপার্ট, যারা প্র্যাকটিসে আছেন, যারা সকলকে আমার পক্ষ থেকে, ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনারা যারা এখানে অনুগ্রহপূর্বক উপস্থিত আছেন। একই সঙ্গে আমি আমার কথায় যাওয়ার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করি যে আগামী 29 তারিখে সকাল 10টার থেকে আমরা শুরু করব এবং ডে লং হবে, সেটা সকাল 10টার থেকে শুরু করব এবং ডে লং হবে। আজকে আমরা ঢাকা বেস
ইনস্টিটিউশনগুলির প্রধানদের ডেকেছি। আমাদের অনেকগুলি প্রফেশনাল বডি এখানে আছে আজকে যারা কথা বলতে পারে নাই, যাদের কথা বলার সুযোগ দিতে চাই, এবং সারাদিনব্যাপী কতগুলি গ্রুপে বিভক্ত করে আমরা রিকমেন্ডেশন পর্যায়ে নিয়ে আসতে চাই। সেই কারণে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে 29 তারিখে সকাল 10টায় আমরা হাজির হব। আপনাদের কাছে যেন আর দাওয়াতপত্র না যাওয়া লাগে, তবুও আমাদের পক্ষ থেকে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আমাদের যে শাহ আলম মজুমদার সাহেবের নেতৃত্বে একটা কমিটি আছে, আমাদের এনামুল সাহেব, কারিগরি টোটাল কাজটাই হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড এবং IDEB যৌথভাবে। মূল কমিটির প্রধান হলো কারিগরি শিক্ষা বোর্ডের আমাদের চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি আমাদের শাহ আলম মজুমদার সাহেব, সে হলো আহ্বায়ক, এবং আমাদের এনামুল সাহেব হলো সেটার সেক্রেটারি। তো আমার মনে হয় আমরা সেই দিনে আপনাদের সকলকে মানে আমন্ত্রণ জানাবো, আপনারা অনুগ্রহপূর্বক যদি সেখানে থাকেন এবং আমাদেরকে সবাই মিলে যদি আমরা এটাকে টেনে নেওয়ার চেষ্টা করি, আমাদের সামনের প্রসেসটা যদি সাকসেসফুলি করতে পারি, তাহলে আমরা যা চাচ্ছি তা হবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিব মহোদয়কে, বিশেষ করে এই কারণে যে আমরা যখন এটা ফিল করলাম যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই জননেত্রী শেখ হাসিনা, তো স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমে দরকার স্মার্ট এডুকেশন। স্মার্ট এডুকেশন যদি আসে, স্মার্ট এডুকেশনের ব্যাপারে কোনো কথা খুব বেশি আছে বলে মনে হয় না আমাদের রাষ্ট্রীয় বা সরকারের সকল পর্যায়ে। আমরা দেখলাম যে টোটাল এডুকেশনটাও যদি না পারি, অ্যাটলিস্ট আমরা যেখানে ইনভলভ, আমরা যেখানে কাজ করি অলরেডি, আমরা যেখানে আসি সেই জায়গাটা অ্যাটলিস্ট করি। সেই জন্য স্মার্ট টিবেটটা আমরা চিন্তা করলাম এবং কারিগরি শিক্ষা বোর্ডকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সচিব মহোদয়ের বেশি পজিটিভ অ্যাটিটিউড থাকার কারণে এই জয়েন্ট এফোর্টটা হয়েছে। অতীতে আমরা আব্দুর রফিক সাহেব যখন চেয়ারম্যান ছিলেন, তখন কিন্তু আমরা একাধিক কাজ করেছি, একাধিক স্টাডি করেছি, রিসার্চ করেছি, বিভিন্ন রকমের কাজ করেছি কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে। কারণ কারিগরি শিক্ষা বোর্ডের অনেকগুলি সীমাবদ্ধতা আছে, এটা আমরা মানি যে সরকারের প্রতিষ্ঠান হিসেবে তারা অনেক কিছুই করতে পারে না, কিন্তু যখনই কারিগরি শিক্ষা বোর্ড উইথ সামবডি এলস করে, সেই জায়গাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় কারিগরি শিক্ষা বোর্ডের জন্য। আমার মনে হয় সচিব সাহেব আছেন, বিষয়গুলি একটু যদি ভেবে দেখেন যে আপনার সীমাবদ্ধতাটা আমরা কিন্তু ওভারকাম করে দিতে পারি। আর আপনি একা একা যেতেও পারবেন না, আপনি আপনার সচিবের সামনে যে কথা বলতে খুব ডিফিকাল্ট আপনার জন্য, কারণ আপনার জয়েন্ট সেক্রেটারি প্রমোশনটা না হয় সমস্যা হয়ে যাবে। তো কিন্তু আমার কোনো প্রমোশনের সমস্যা নাই, তো সুতরাং আমরা এই সমস্যাগুলি সমাধান করা আমাদের জন্য সহজ। আমি সচিব মহোদয় অলরেডি বলছেন যে আমরা শুধু এখানেই থেমে থাকবো না, আগামীতে আরও অনেকগুলি এফোর্ট আমরা যৌথভাবে নিতে পারি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সচিব মহোদয়কে এই পজিটিভ অ্যাটিটিউড নেওয়ার জন্য। দেশের বৃহত্তর স্বার্থে এটা প্রয়োজন। আমি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অতীতে একাধিকবার বলেছি, কারিগরি শিক্ষা বোর্ড অটোনমাস বডি, অটোনমাস এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত। অনেক কিছু কারিগরি শিক্ষা বোর্ডের, যেহেতু আমি ওই বোর্ডের কমিটিতে আছি, অনেকগুলি বোর্ডের থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, কিন্তু আমাদের মন্ত্রণালয় আমরা ওই টিবেট ডিভিশনটা আমরা করার পরে মনে হয় এটা আরও সীমাবদ্ধ জায়গায় আসা গেল কিনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকটা চাপ সৃষ্টি করে কিন্তু এটা করেছি। প্রধানমন্ত্রীকে বলছি যে এটা টিবেট মন্ত্রণালয় করেন, তো উনি পরে ঘোষণা দিল টিবেট ডিভিশন হবে। তো আমি বললাম না, এটা তো করলেন না, আপনার মন্ত্রণালয় তো করলেন না, বলছে আস্তে আস্তে নাও। এখন দেখি মানে যেটা উনি করলেন টিবেট ডিভিশন, এটা করে কি আমরা ভালো করলাম না খারাপ করলাম আমি জানি না, কোন জায়গায় আছি। এই জায়গাটার থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে। টিবেট ডিভিশনটাই করা হয়েছে মানে ফর দ্য গ্রেটার কজ, ইমিডিয়েট জরুরি সিদ্ধান্ত দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারছি না অনেক সীমাবদ্ধতার কারণে। সেখানে আমাদের যেতে হবে, যাওয়ার জন্য আমাদের মনে হয় সচিব মহোদয় আমাদের হেল্প করতে পারে এই ব্যাপারে। বোর্ডের সিদ্ধান্ত নিয়ে যদি আপনি অগ্রসর হন তখন খুব সহজ হবে। বোর্ডের হ্যাজ দ্য অথরিটি, অনেক সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন, অনেক সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন। আর আপনি তো কারো কাছে হাত পাততে হচ্ছেন, টাকা লাগবে না তো, ইউ হ্যাভ মানি। সুতরাং আপনি বোর্ড সিদ্ধান্ত নিয়ে এনিথিং ইউ ক্যান ডু ফর দ্য গ্রেটার কজ অফ দ্য কান্ট্রি। শেখ হাসিনার মানে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে চায়, সেই এক নামে আপনি কাজ করেন, দ্যার ইজ নোবডি হু ক্যান চ্যালেঞ্জ ইউ, দ্যার ইজ নোবডি। কেউ যদি করে, আমরা ইনস্টিটিউশন থেকে বলছি যে এই জায়গাটায় আমরা অবশ্যই আপনার সঙ্গে থাকব। আমি কথা বলা শেষ করতে চাই, যেহেতু নামাজের সময় ইতিমধ্যে অতিক্রম করেছে। আমরা এই জায়গার থেকে নেক্সট যেতে চাই যে
সচিব মহোদয় এবং চেয়ারম্যান সাহেব নাই যদিও, যে আমরা যেতে চাই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে। ডক্টর রামহরির সঙ্গে কথা হয়েছে, আগামী অক্টোবর মাসে এডুকেশনের উপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলাতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতেছে। খুব সম্ভব আমরা সেখানে পার্টিসিপেট করব, সরকার হয়তো করবে। তো সেই জায়গার থেকে আমরা এগেইন যাইতে চাই, এগেইন ইন বাংলাদেশ। নেক্সট মানে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যদি সব কিছু ঠিকঠাক বাংলাদেশে থাকে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, যেই কনফারেন্সে এই রেজাল্টগুলি আমরা সেখানে নিয়ে যাব। আমি সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং কথা বলছিলাম আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে যে এই মুহূর্তে প্রতি বছর 22 লক্ষ বেকার ছেলেমেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং 3 কোটি প্রায় বেকার, অর্ধ বেকার বাংলাদেশে। এই লোকগুলিকে যদি কর্মসংস্থান, সরকারের কোনো ক্ষমতা নাই, প্রাইভেট এজেন্সির কোনো ক্ষমতা নাই এই লোকগুলির চাকরি দেবে, একমাত্র এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হলো মূল কাজ। এবং এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী সেপ্টেম্বরে সারা পৃথিবীর 200 কান্ট্রি অস্ট্রেলিয়াতে মানে এক জায়গায় আসতেছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কী কাজটা করা যায়। অ্যাজ এ মেম্বার অফ দিস ইন্টারন্যাশনাল বডি মানে আইডিবিও সেখানে যাচ্ছে, সরকারের একজন মিনিস্টারও যাচ্ছে, যে সেই জায়গাটায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য কি করা দরকার। বিফোর দ্যাট আমার মনে হয়, আমি সচিব মহোদয়কে বলছিলাম, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য শেখ হাসিনা যে উদ্যোগটা চাচ্ছে, এইটা কারিগরি শিক্ষা বোর্ড এবং আইডিবি একটা মানে 2 দিন 3 দিনের ওয়ার্কশপ করা দরকার। এবং সেখানে আমার মনে হয় যে আমরা একটু শক্তভাবে যদি না আসি, সারা পৃথিবীর থেকে আমাদের এই এন্টারপ্রেনারশিপের উপরে যারা এক্সপার্ট আছে তাদেরকে ডেকে নিয়ে আইসা আমাদের এই জায়গায় বসায় যদি আমরা সিদ্ধান্তটা না নিতে পারি, তাইলে কিন্তু সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যাবে। আমাদের সমস্ত উন্নয়ন সমৃদ্ধি খেয়ে ফেলবে এবং সমস্ত উন্নয়ন মানে যত লক্ষ্য সবগুলি বেকারত্বের কারণে, আমাদের ভবিষ্যৎ জেনারেশন বেকারত্বের কারণে এখানে চুরি ডাকাতি রাহাজানি ভর্তি হয়ে যাবে বাংলাদেশ এবং ইথিওপিয়া হয়ে যেতে পারে। খুব আশঙ্কা ব্যক্ত করছি। আপনারা যারা ইয়াঙ্গার আছেন, এটা নেক্সট 3 ইয়ার্সের মধ্যে দেখা দিবে, আই এম শিওর। সুতরাং এখনই সময় এখানে আমাদের ড্রাইভ দেওয়ার, এর কোনো অল্টারনেটিভ নাই। আমাদেরকে যে কোনো মূল্যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে হবে চেয়ারম্যান মহোদয়, এবং সেই ব্যাপারে আজকে আমরা স্মার্ট টিভিএট করতেছি। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য ইমিডিয়েটলি 3 দিন 4 দিন ব্যাপী এখানে একটা ওয়ার্কশপ করব। আপনার বোর্ড থেকে এটা আপনি নিজেই ক্ষমতাবান, আইডিবির সাথে যৌথভাবে করি। আমরা সারা পৃথিবীর থেকে এক্সপার্টদের ডেকে নিয়ে আসবো, আপনার টিচারদেরকেও ডেকে নিয়ে আসবো, যারা এন্টারপ্রেনার টিচার হবে তাদেরকেও ডেকে নিয়ে আসবো। এখানে ওয়ার্কশপের মাধ্যমে তারা অনেকটা তৈরি হয়ে যাবে এবং সারা পৃথিবীর এক্সপার্টদের নিয়ে আসা আমাদের এই সেক্টরটাকে একটা বিগ পুশ দেওয়া দরকার। আমরা প্রস্তাব রাখলাম এই বিষয়টা আমরা আগামীতে করতে পারি। একই সঙ্গে কথা বলছি আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির সঙ্গে। সেই ইন্টারন্যাশনাল এজেন্সিগুলি সহ যদি কেউ নাও আসে, চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড যদি এগ্রি করে, আমরা বলতে চাই কারিগরি শিক্ষা বোর্ড রেসপন্সিবিলিটি ইজ উইথ ইউ। আমরা আপনার টুলস হইতে চাই, আমরা আপনার সহযোগী হইতে চাই। আপনি মানে 500 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়ে কী করবেন? 500 কোটি টাকা তো মানে খাইয়ে ফেলবে, আপনি চোর ডাকাইতে নিয়ে যাবে, আপনি জানেন, নিয়ে যাবেই, আপনি ঠেকাইতে পারবেন না। এবং কয়দিন পরে সরকার চিঠি দেবে যে এই টাকা ফেরত দেন, আবার সরকারের প্রতিনিধিত্ব আছে, সম্ভাবনা আছে। তাড়াতাড়ি এটাকে ঠেকান। আমরা সরকারের বছরে 1 কোটি টাকা পাই, তারই ওই 3 মাস পরে পরে চিঠি দেয়, এই কী করছো মানে কাজের লোকের চেয়ে সুপারভাইজার বেশি, সুপারভাইজার কিন্তু বেশি আছে। সুতরাং খুব ডিফিকাল্ট সিচুয়েশন হতে যাচ্ছে আগামীতে। আমার মনে হয় উই শুড জাম্প, এবং আমার আগামীতে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা করতে চাই, কারিগরি শিক্ষা বোর্ডকে মেজর শেয়ার করতে হবে এবং এই ব্যাপারটা আপনি এগিয়ে আসা দরকার। এইখানে 2 কোটি 3 কোটি টাকা খরচ করলে কি হয়? আমরা কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড 2 কোটি টাকা খরচ করলে কোনো বিষয় না। 500 কোটি টাকা 2 কোটি খরচ করলে কি হয়? আমরা আইডিবি গত কনফারেন্সটা কিন্তু 3 কোটি টাকা খরচ করছে, কারিগরি শিক্ষা বোর্ড 30 লাখ টাকা দিচ্ছে। এখানে নেক্সট টাইম যেটা করব,
এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে এই আপনার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সহ শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে 4 দিনব্যাপী। কারিগরি শিক্ষা বোর্ড টোটাল রেসপন্সিবিলিটি নেবে, আমরা আপনার সহযোগী হিসাবে কাজ করে দেব। এটা খুব জরুরি দরকার চেয়ারম্যান সাহেব, এটা আমাদের ব্যক্তিগত কারো কোনো প্রয়োজনে না, আপনাকে সহযোগিতা করার জন্য, কারিগরি শিক্ষা বোর্ডকে এগিয়ে নেওয়ার জন্য, কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এবং আমার ধারণা আপনি যদি এটা বোর্ডও নিয়ে আসেন, বোর্ড 100% এগিয়ে করবে। এখানে গভর্নমেন্টের ইন্টারফেয়ার করার কোনো সুযোগও নাই, আর করবেও না গভর্নমেন্ট। কেন করবে? আমরা তো শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতেছি, এই টাকা তো কেউ খাবে না, আমরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য যাচ্ছি। সুতরাং আমার মনে হয় অ্যাজ এ চেয়ারম্যান এবং আমাদের সচিব মহোদয়, আপনারা অবশ্যই পজিটিভ আছেন, আরও পজিটিভলি আমরা এগিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের টিবেটের যারা এক্সপার্ট আসছিলেন তাদের সকলকে আবারও আমি আমন্ত্রণ জানাই, এবং টু গেট রেডি যে 29 তারিখে আমরা ওয়ার্কশপ করব। আমাদের প্রিন্সিপাল মহোদয়রা আসছেন, আমাদের এই মেরিন ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাহেব আসছেন, আমাদের ঢাকা বোর্ডিংয়ের প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছিল, সেও আসবে বলছিল, আমাদের টিটিসি থেকে যারা আসছেন এবং আমাদের যারা অন্য অন্য প্রতিষ্ঠান থেকে আসছেন, আমাদের জহিরও তো প্রিন্সিপাল না, তুমিও কোন জায়গায় যেন প্রিন্সিপাল? লক্ষ্মীপুরের প্রিন্সিপাল। তো আমার মনে হয় আমরা আরও কয়েকজন, আমরা অলরেডি ডিজি সাহেবকে চিঠি দিচ্ছি 29 তারিখে যেন সারা বাংলাদেশের সব পলিটেকনিক থেকে সিনিয়র টিবেট প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসার জন্য একটা চিঠি অলরেডি দিছি। ডিজি মহোদয়ও কথা বলেন, মানে ডিজি সাহেবের সাথে একটু কথা বলেন যাতে ওনারা আসে, এবং আসলে আমরা 29 তারিখটা সফল করতে চাই এবং সারাদিন ব্যাপী করে। এবং আমাদের শাহ আলম মজুমদার এবং এই এনামুল সাহেবকে বলতে চাই 29 তারিখে বই আকারে প্রেজেন্ট করতে হবে। সুতরাং আপনি চেয়ারম্যান সাহেব থেকে ছুটি নেন, আপনি চেয়ারম্যানেই তো কাজ করতেছেন, ছুটি নিয়ে 2 দিন 3 দিন বই আকারে প্রেজেন্ট করেন। এই হালকা হালকা এই যে আজকের প্রেজেন্টেশন ঠিক আছে হালকা, কিন্তু 29 তারিখের জন্য ড্রাফট আকারে আসে। কী রিকমেন্ডেশন আমরা করতে চাই, ড্রাফট আকারে আসুক, সেখানে ইনক্লুশন হবে, এক্সক্লুশন হবে। শাহ আলম মজুমদার শুনতেছেন কিনা? আপনার স্যারের কাছ থেকে কিন্তু অনুমতি নিয়ে নিলাম, টোটালটা মানে ড্রাফট করতে হবে, এবং এটা ড্রাফট করে না দিলে আমরা ওই দিন একটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে চাই, এবং সেই দিন যেন একটা ফাইনাল গেম আমরা খেলতে পারি। হালকা হালকা খেলার কোনো সুযোগ নাই। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সচিব মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের যারা পেপার প্রেজেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা কথা বলেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এই অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।